ওকে। তো আজকে আমি রিমান স্টিলজেস ইন্টিগ্রাল শুরু করছি। দেখো, তাহলে প্রথমে আমরা জিনিসটা ডিফাইন করব, হোয়াট ইজ রিমান স্টিলজেস ইন্টিগ্রাল। ঠিক আছে, দেখো। হ্যালো, হ্যাঁ প্রতীক দা, একটু আওয়াজ আসছে আপনার, একটু মিউট। হ্যাঁ ঠিক আছে, মিউট করে দিচ্ছি। ওকে, সো ধরো যে এফ হচ্ছে একটা ক্লোজড এ বি থেকে আর এ বাউন্ডেড ফাংশন। ঠিক আছে, আর জি হচ্ছে আরেকটা ফাংশন, সেটাও তোমার ক্লোজড এ বি থেকে আর এ, সেটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। মোনোটোন ইনক্রিজিং ফাংশন। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য ডিফাইন করা এইরকম, এই ধরনের একটা সিম্বল আমরা ডিফাইন করতে চাইছি, এফ এক্স ডিজি। এফ এক্স ডিজি, এখানে তুমি এক্স লিখতে পারো, ডিজি এক্স। ঠিক আছে, এফ এক্স ডিজি, এইটার মানে আমরা দিতে চাইছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইন্টিগ্রাল? আমরা দেখো, যখন রিমানে পড়েছিলাম, রিমান ইন্টিগ্রেশন মানে এটা হচ্ছে রিমানেরই একটা জেনারেলাইজেশন। ঠিক আছে, তো রিমানে যখন আমরা পড়েছিলাম, আমরা এই ধরনের জিনিস পড়েছিলাম, এ টু বি এফ এক্স ডি এক্স। তো এখানে আমার ফাংশনটা কি ছিল? এক্স। এক্স মানে আইডেন্টিটি ফাংশন, যেটাকে আমরা বলি যে এফ এক্স, এখানে জি এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স ফাংশন। দেখো, এটা একটা ইনক্রিজিং ফাংশন, ঠিক না? তো এখানে আমি যে কোনো ইনক্রিজিং ফাংশন নিয়ে এখানে যদি আমি বসাই, তাহলে জিনিসটার কোন কি মানে দাঁড়াবে, সেটাই হচ্ছে রিমান স্টিলজেস। হ্যাঁ স্যার, বলছি হুম, ওই যে ডিএক্স টা, ওটা তো যে কোনো এক্স বলতে আপনার একটা স্ট্রেট লাইন টাইপের ছিল, আর জিএক্স ইকুয়াল টু এক্স হ্যাঁ, জি এক্স ইকুয়ালস মানে টু এক্স অন্য মানে, একটা কিছু, হ্যাঁ মানে অন্য একটা জি এর একটা ফাংশন নাকি? হ্যাঁ, জি হচ্ছে যে কোনো একটা ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, যে কোনো হ্যাঁ একটা ইনক্রিজিং ফাংশন হতে পারে, যেমন ধরো এক্স স্কোয়ার, জি এক্স তোমার এক্স স্কোয়ারও হতে পারে। কারণ এক্স স্কোয়ার যদি আমি এটাকে জিরো টু, মানে যেখানে এক্সটা হচ্ছে জিরোর থেকে বড়, তাহলে জিরো টু ওয়ানের মধ্যে যদি তুমি দেখো এক্স স্কোয়ারটা একটা ইনক্রিজিং ফাংশন, তুমি এখানে তাহলে ডি অফ, এখানে তুমি এটা লিখতে পারো যে ফর জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, উই ক্যান রাইট এফ এ টু বি, সরি এখানে আমি জিরো টু ওয়ান করে নিচ্ছি। ওকে, ডি অফ এক্স স্কোয়ার, এইটা আমি ডিফাইন করতে পারি। বুঝতে পেরেছো? ডি অফ এক্স স্কোয়ার এই ধরনের ফাংশন, এইটার তাহলে মানে কি দাঁড়াবে? এইটা হয়ে গেল আমার রিমান স্টিলজেস ইন্টিগ্রাল। তাহলে রিমান ইন্টিগ্রেশনে শুধুমাত্র ডিএক্স থাকে, আর রিমান স্টিলজেসে ডি অফ সামথিং। এই সামথিং ফাংশনটা কিরকম হবে? এখনকার মতো এটাকে আমরা ইনক্রিজিং ফাংশন হিসাবে ধরছি। এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন। ওকে, টানি, হ্যাঁ ঠিক আছে, টানি চলুন। হ্যাঁ, প্রবলেম থাকলে তো জিজ্ঞেস করুন। আচ্ছা। সো ঠিক আছে। দেখো, রিমান রিমান ইন্টিগ্রেশনেও তোমার কি ছিল? ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যালে ডিফাইন ছিল, বাউন্ডেড ছিল, তো এইটুকু তো সেম থাকছে। শুধু এখানে এক্সট্রা কন্ডিশন কি হচ্ছে, যে জিটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। ওকে, তাহলে এটা আমরা এবার ডিফাইন করব। তার জন্য একই জিনিস আমরা করব। সো লেট পি বি এ পার্টিশন অফ ক্লোজড এ বি। সো পিটাকে আমরা ধরছি কি, এক্স জিরো ইকুয়ালস টু এ, লেস দেন এক্স ওয়ান, লেস দেন এক্স টু, এইভাবে যাচ্ছে এক্স এন ইকুয়ালস টু বি। সো এটা একটা পার্টিশন ধরলাম। আর ওই প্রত্যেকটা ইন্টারভ্যাল আই আর সমান হচ্ছে তোমার এক্স আর মাইনাস ওয়ান এক্স আর। আর ওই একই রকম ভাবে এম আর হচ্ছে তোমার ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু আই আর। আর ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু আই আর।
এইটুকু তো সেমই আছে। এবার একই রকম ভাবে ওখানে আমরা যে এলপিএফ আর ইউপিএফ ডিফাইন করেছিলাম, এখানেও আমরা এলপিএফ ডিফাইন করতে পারি। এলপিএফ সমান সামেশন, এখানে তুমি একটা জি লাগিয়ে দিতে পারো, মানে এটা করেসপন্ডিং টু জি অলসো। সো আর ইকুয়ালস টু 1 to n স্মল এম আর এফ অফ এফ তো লেখার দরকার নেই। দেখো ওখানে আমরা কি লিখেছিলাম, ওখানে লিখেছিলাম এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। এইখানে শুধু আমি ওইটাকে চেঞ্জ করব, জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস ওয়ান। এই জায়গাটাতেই শুধু চেঞ্জ, ঠিক আছে, এই জায়গাটাতে শুধু চেঞ্জ, আর কোথাও কোনো চেঞ্জ নেই। এটাকে আমরা শর্টে এইভাবেও অনেক সময় লিখতে পারি যদি কখনো ইউজ করি, মানে করবো কি করবো না জানি না, ডেল্টা জি আর। তাহলে ডেল্টা জি আরটা কি, ডেল্টা জি আর সমান, যেখানে ডেল্টা জি আর সমান জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস ওয়ান, এই ডিফারেন্সটাকে আমরা বলছি ডেল্টা জি আর। তো অনেক সময় আমরা এটা শর্টে লেখার জন্য এটা ইউজ করতে পারি। একই রকম ভাবে ইউপিএফ, ইউপিএফ জি, এটা ডিফাইন করছি আর ইকুয়ালস টু 1 to n ক্যাপিটাল এম আর এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস ওয়ান। ঠিক, তাহলে একই রকম ভাবে তোমরা দেখাতে পারবে যে ইফ কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ, আমি দেখো এই জিনিসগুলো আর করাচ্ছি না, কারণ একদম রিমানে যা যা পড়েছ হুবহু মানে এই জিনিসটা হবে। কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি, দেন এলপি এলপিএফ জি ইজ লেস দ্যান ইকুয়ালস টু এল কিউ এফ জি, মানে রিফাইন করলে লোয়ার সামটা বড় হবে। এটা আবার কার থেকে ছোট হবে, ইউ কিউ এফ জি, অবশ্যই আপার সামের থেকে লোয়ার সামটা ছোট হবে, কারণ স্মল এম আর ইজ লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর। আর এটা হয়ে যাবে তোমার ইউ পি এফ জি। এই জিনিসটা আমরা দেখেছি, ঠিক আছে। তো আমরা বলবো যে ইফ ইফ লিমিট, এখানে নর্ম পি ডিফাইন করা যায়। সো ইফ নর্ম পি goes to 0, limit LPF equals to limit norm p goes to 0 UPF equal, মানে এই দুটো লিমিট যদি ইকুয়াল হয় then we say f is Riemann Stieltjes integrable, okay, Riemann Stieltjes integrable, or with respect to g, or we write f belongs to g, rg, rg মানে with respect to g Riemann Stieltjes integrable। কারো কোনো ডাউট আছে কিনা বলো। এই লাস্টের লাইন, লাস্টের লাইন হ্যাঁ বলছি হ্যাঁ। f is rs মানে রিমান স্টেলটিজ ইন্টিগ্রেবল with respect to g, or we write f belongs to rg। হ্যাঁ, এই rg কথাটা লিখলেন, এটা rg কথা, এই কথাটারই আরেকটা নাম অর দিয়ে লিখেছি। এটা মানে এটা মানে এই লিমিট দুটো এক্সিস্ট সেম হবে। ওখানে আমরা কি লিখতাম, রিমানে লিখতাম না, যে ইন কেস অফ রিমান আমরা কি লিখতাম, এফ বিলংস টু জাস্ট সিম্পল আর লিখতাম, বা আর হয়তো এইটা লিখতাম, এরকমই তো লিখতাম না। তো এখানে আমি জাস্ট ফাংশনটা মেনশন করে দিচ্ছি যে কোন ফাংশনের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা করছি, বুঝতে পেরেছো, সেই জন্য এখানে আর জি লিখছি, এইটুকুই। আর এখানে উইথ রেসপেক্ট টু এক্স হইতে এখানে জি ফাংশন, হ্যাঁ, ওখানে যে আমাদের যেহেতু সবসময় উইথ রেসপেক্ট টু এক্স ছিল, সেই জন্য ওটা লেখার দরকার থাকতো না, ওই জন্য এখানে আমরা এটা লিখছি। এখানে তুমি কমা দিয়ে ক্লোজ ডেবিটাও এখানে ঢুকিয়ে দিতে পারো, ঠিক আছে, ক্লোজ ডেবিটা ঢুকিয়ে দিতে পারো, কিন্তু এই জিটা হচ্ছে আমাদের মাস্ট। আশা করি বোঝা গেছে ব্যাপারটা এইটুকু। হ্যাঁ স্যার বুঝে গেছে। হ্যাঁ, আবার ওই একই রকম এই যে লিমিটটাকে আমরা কি বলি, ইন্টিগ্রেশন এ টু বি, এখানে একটা লোয়ার মানে লোয়ারের জন্য নিচে দাগ এফ ডিজি লিখছি, ঠিক আছে। আর এই আপার সামের যে লিমিটটাকে সেটা আমরা বলি ওপরে বার এ টু বি এফ ডিজি, ঠিক আছে।
নোটেশনটা ঠিক আছে? এবার যখন দুটো ইকুয়াল হয়ে যাবে তখন আমরা বলবো ইকুয়াল ভ্যালুটাকে বলবো এ টু বি এফ ডি জি। বলো, কোনো কোশ্চেন আছে? বলো। নেই? স্যার ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। ওকে, কোশ্চেন থাকলে আমরা জিজ্ঞেস করব। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কি করছি, একটা এক্সাম্পল নিয়ে কাজ করছি। ওকে, সো তোমাদের এক্সাম্পল 4.1.1, এখানে আমরা কি করব, না 4. হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড। 4.1.1, আচ্ছা ঠিক আছে, এটাই আগে করি। সো এখানে হচ্ছে এফ জি দুটো ফাংশন ক্লোজড 0 না -1 থেকে +1 এর মধ্যে ডিফাইন্ড। দুটোই ফাংশন কিন্তু সেম, মানে এফ এক্সটা ইকুয়ালস টু জি এক্স ইকুয়ালস টু হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে তোমার 0 যখন এক্সটা থাকছে -1 থেকে 0-র মধ্যে, ঠিক আছে? -1 থেকে 0-র মধ্যে ভ্যালুটা 0 হচ্ছে। আর অন্যান্য জায়গায় মানে যখন এক্সটা ওপেন 0 থেকে 1 এর মধ্যে থাকছে তখন আমরা ভ্যালুটা হচ্ছে 1। তার মানে এটা সিম্পলি বুঝতে পারছো যে ফাংশনটা তাহলে দেখতে কিরকম। এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, এটা যদি +1 হয়, তাহলে এখান থেকে তোমার এইটুকু তো অবধি 0ই থাকছে, তারপর এখান থেকে আবার কি হচ্ছে 1 হচ্ছে। বুঝতে পেরেছ? এই হচ্ছে তোমার, তাহলে দেখো এটা একটা স্টেপ ফাংশন এবং এটা ইনক্রিজ করছে, বুঝতেই পারছো এটা? ঠিক আছে, তো আমরা বলতেই পারি এখানে এফ অ্যান্ড জি বোথ আর ইনক্রিজিং, therefore we can define integration -1 to 1 fx dg, ঠিক আছে? এটা ডিফাইন করতে পারি। আর কি ডিফাইন করতে পারি? -1 to 0 fx dg, এটাও ডিফাইন করতে পারি। আর 0 to 1 fx dg দুটোই আমরা ডিফাইন করতে পারি, সবটাই ডিফাইন করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে ডিফাইন তো আমরা করতে পারি, এক্সিস্ট করবে কি করবে না তার কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে? আমরা এখনো কোনো কন্ডিশন দেখিনি যে কখন এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, কখন এক্সিস্ট করবে না, ঠিক আছে? রিমানে তোমরা পড়েছিলে না যে এফটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে রিমান ইন্টিগ্রেবল হয়, এফটা যদি কয়েকটা মানে ফাইনাইটলি মেনি পয়েন্টসে যদি কন্টিনিউয়াস না হয় তাহলেও ফাংশনটা ইন্টিগ্রেবল হয়, রিমান ইন্টিগ্রেবল হয়। এই ধরনের যে কয়েকটা ক্রাইটেরিয়া আমরা পড়েছিলাম, ঠিক আছে? সেই সমস্ত ক্রাইটেরিয়াও এখানে আছে। তো আমরা এখানে কয়েকটা ক্রাইটেরিয়া পড়বো, খুব বেশি পড়বো না। হ্যাঁ, তো আমরা যেহেতু ক্রাইটেরিয়াগুলো এখানে পড়িনি, আমরা জাস্ট এই ফাংশনের জন্য ডেফিনেশন থেকে দেখবো যে ইন্টিগ্রেবল হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? তো দেখা যাক, আমরা প্রথমে এইটা দেখবো তারপরে এইটা দেখবো, দুটো একই জিনিস প্রায়। এইটা দেখছি -1 to 0 fx dg। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা যখন ডিফাইন করব আমাদের একটা পার্টিশন দরকার হবে, -1 থেকে 0-র মধ্যে একটা পার্টিশন ডিফাইন করব। তাহলে প্রথমটা হচ্ছে -1 which is x0 less than x1 x2 ... xn equals to 0, ঠিক আছে? তো এটা একটা পার্টিশন ডিফাইন করলাম। এবার তার জন্য আমাকে এলপিএফ ডিফাইন করতে হবে। আর এখানে তাহলে দেখো এলপিএফটা তাহলে কি হবে, এলপিএফ ইজ ইকুয়ালস টু সামেশন স্মল এম আর আর এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, ও সরি এক্স নয়, এখানে জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1। এই তো হচ্ছে। এবার তুমি ভাবো এফ আর এম আরটা কি, এম আরটা হচ্ছে x0 আর x1 এর মধ্যে যে ইনফিমাম। তো দেখো আচ্ছা, তাহলে দেখো এইখানে তোমার ফাংশনটা কিন্তু সব 0 ভ্যালু নিচ্ছে, রাইট? 0 ভ্যালু নিচ্ছে, মানে এই পুরো রিজিয়নে 0 ভ্যালু নিচ্ছে। তাহলে 0 ভ্যালু যদি নেই তাহলে আমার এই এম আর এর ভ্যালু সবসময় তো 0 থাকবে, হ্যাঁ কি না?
জি কি হচ্ছে না হচ্ছে আমার দেখা দাও, জিটাও যদিও জিরো, এমআরটা তো অবভিয়াসলি জিরো, তার মানে এই ভ্যালুটা তো সবসময় জিরোই থাকছে। ইয়েস অর নো? তোমার ইউপিএফটাও দেখো, ইউপিএফটা এখানে ক্যাপিটাল এম আর, এটা স্যার বলুন না স্যার, এমআরটা হ্যাঁ মানে ইনফিমামটা সবসময় জিরো থাকছে, হ্যাঁ, কারণ ফাংশনটাই তো জিরো না। কারণ ওই জি অফ এক্স ওইটা সময় জিরো করা আছে। না তোমার এইটা তো এফ এর জন্য না, এটা এমআরটা তো এফ এর জন্য, এফটাও তো জিরো, মানে এফটাও তো ইটসেলফ এটা স্যার জিরো। একটু বলুন না, এটা এটা এক মিনিট, এটা এলপিএফ সমান স্মল এমআর। এটাই তো এলপিএফ এর ডেফিনেশন না, স্মল এমআর মানে হচ্ছে ইনফিমাম বিটুইন। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু আপনার ওই জিরোটা হচ্ছে ওইটা না, তো যেহেতু ওইটা ফাংশনটাই জিরো, সবসময় জিরো লিখবে, সেই জন্য হ্যাঁ, এমআরটা জিরো হবে। সেটাই তো, হ্যাঁ মানে -1 থেকে জিরোর মধ্যে জিরো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো ওইটাই এটা সবসময় জিরোই হবে, সেই জন্য এলপিএফটা জিরো। পার্টিশনটা তো -1 থেকে জিরোর মধ্যেই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পার্টিশনটা -1 থেকে জিরো, মানে জিএক্স টা জিরো আছে, ওইটাই তো। জিটাও জিরো, এফটাও তো জিরো, হ্যাঁ এফটাও জিরো আছে, ঠিক। এমআরটা যদি ঠিক আছে। জিরো হয়, জি কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। আর এই হ্যাঁ। কোনাটা দেখা যাচ্ছে না। আর ঠিক আছে, ওটা দরকার নেই দেখার, এইটা জিরো হচ্ছে, বুঝতে পেরেছো? এটুকু বোঝা গেছে। তাহলে তাহলে কি দাঁড়ালো, তাহলে ইউপিএফ এলপিএফ দুটোই জিরো, তার মানে তাদের লিমিটও জিরো, তার মানে আমি এখান থেকে বলতে পারছি -1 to 0 এফ এক্স ডিজি ইকুয়ালস টু জিরো হয়ে গেল। আচ্ছা, এবার এবার আমরা ডিফাইন করব 0 to 1 এফ এক্স ডিজি। তাহলে এবার তাহলে পার্টিশনটা কার মধ্যে নিতে হবে? 0 to 1 এর মধ্যে। তাহলে 0 লেস দেন x1 x2 ডট ডট xn ইকুয়ালস টু 1। ওকে, এবার তুমি দেখো ফাংশনটা, দেখো ফাংশনটা হচ্ছে কি, এই 0 to 1 এর মধ্যে তোমার ফাংশনটা হচ্ছে 1, এফ এক্সটা সবসময় 1, ঠিক আছে, জিটাও সবসময় 1। না না, শুধু জিরোতে 1, শুধু জিরোতে 0, এফ 0 0, জি 0 ইজ 0, ঠিক আছে। বাকি ওপেন সেটে মানে 0 to 1 ক্লোজারে তোমার 1 হচ্ছে, বুঝতে পেরেছো? এই জায়গাটা দেখো, 0 পয়েন্টে ভ্যালুটা 0, বাকি জায়গায় কিন্তু 1, ঠিক আছে। তাহলে আমি যদি তোমার এলপিএফ ডিফাইন করি, এখানে এলপিএফ কত হবে? প্রথম ইন্টারভ্যাল মানে m1 না m0 ইন্টু জি অফ x1 মাইনাস mr xr মাইনাস xr। আচ্ছা, এটা m1 লিখছি আমাদের ডেফিনেশন অনুযায়ী, জি অফ x0 প্লাস m2, আমি জাস্ট একটু এটা এলাবোরেটলি লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, প্লাস ডট ডট, বাকিগুলো আমার খুব অতটা ইম্পর্টেন্ট নয়, mn gxn মাইনাস gxn মাইনাস 1। দেখো এইবার দেখো m1টা কি, m1টা হচ্ছে এটা হচ্ছে 0, ঠিক আছে, 0 থেকে x1 এর মধ্যে ফাংশনটার ইনফিমাম, তাহলে ইনফিমামটা নিশ্চয় আমার 0 হবে, হ্যাঁ, কারণ 0.0 তারপরে তো বাকি জায়গায় 1, তাহলে আমি ইনফিমাম চাইছি, তাহলে এই ভ্যালুটা 0, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। m1টা কত 0, m2 কত, m2 m3 m4 এগুলো সবই কিন্তু 1, কারণ ফাংশনটা কনস্ট্যান্ট থাকছে, তাই না? এবার দেখো এটা যখন 0, তখন এটা এখানে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এবার দেখো gx2 মাইনাস gx1 দুটোই কিন্তু ভ্যালু 1, এটাও 1 এটাও 1, তাহলে 1 - 1 0 হয়ে গেল না? তাহলে ওখানে ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে এমটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি জিনিসটা কিন্তু 0ই থাকছে। বলো, বুঝতে পেরেছো? তার মানে এই যে ভ্যালুটা, টোটাল ভ্যালুটা তাহলে 0ই থাকলো। একই রকম ভাবে যদি আমরা ইউপিএফ দেখি, ইউপিএফটা কি m1 ক্যাপিটাল M হয়ে যাবে তখন, x1 মাইনাস gx0 প্লাস m2
জি অফ এক্স টু মাইনাস জি অফ এক্স ওয়ান প্লাস ডট ডট। আমি আর লাস্টেরটা লিখছি না, হ্যাঁ। এবার দেখো এইখানে একটু চেঞ্জ আসতে পারে, এম ওয়ানটা তখন 1 হয়ে যাবে, ঠিক। জি এক্স ওয়ানটা 1, জি এক্স ওয়ানটা 1 মাইনাস এটা কি হয়ে যাবে 0, জি জি এক্স 0 0 হলো, প্লাস এগুলো বাকি সব জায়গায় 0, তার মানে এটা পড়ে থাকলো কি শুধু 1। তাহলে দেখো এলপিএফটা কি হচ্ছে 0, কিন্তু ইউপিএফটা সবসময় কিন্তু 1 থাকছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে এটা বলতে পারি যে দিস ইন্টিগ্রেশন ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ কি না? এই স্যার ইউপিএফটা তো -1 থেকে 1 এর মধ্যে আছে। এইটা না না রে বাবা, এই তো 0 থেকে 1 এর মধ্যে। ও 0 to 1। হ্যাঁ, এবার -1 থেকে 1এও তুমি এটা করে দেখবে, হ্যাঁ, ঠিক আছে। একই রকম ভাবে এই যে ভেঙে ভেঙে করে দেখবে, জিনিসটা দেখবে এক্সিস্ট করবে না, ঠিক আছে। ওটা আমি আর করছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে করতে হবে, কারণ দেখো 0তে তোমার চেঞ্জ হচ্ছে ফাংশনটা, 0তে 0 কিন্তু 0-র পর থেকে 1, এই চেঞ্জের জন্যই এই ভ্যালুটা তোমার 1 হয়ে যাচ্ছে। ইউপিএফটা সবসময় 1 হয়ে যাচ্ছে, এলপিএফটা সবসময়। দেখো এটার একটা কারণ আমি পরে বলবো যে কেন এই এক্সিস্ট করছে না, মানে আমরা এক্সিস্টের এগুলো দেখব, কখন এক্সিস্ট করবে কখন এক্সিস্ট করবে না, এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করব, ওকে। কারণ তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেবে, বলবে যে ভ্যালুটা ক্যালকুলেট করো, ঠিক আছে। তো ওই জন্য আমাদের এটা জানতে হবে, মানে না হলে তো শিখতেই পারবো না, ঠিক না। ওকে ওকে, তো আচ্ছা, তার আগে ওই এক্সাম্পলে আসার আগে আমি আরেকটা জিনিস করব। আগে দেখে নিই যে কখন কখন রিমান ইন্টিগ্রেশনটা মানে স্টিলজাস ইন্টিগ্রেশনটা ভ্যালিড, কখন ভ্যালিড নয়। সেটা যদি দেখে নিই তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের সুবিধা হবে। যদি আমি আগে থেকে জেনে যাই যে ইন্টিগ্রেবল, তাহলে আমার হাতে কিন্তু অনেক শর্টকাট টেকনিক হয়তো পেয়ে যাব, রাইট? বুঝতে পেরেছো? হ্যাঁ, ওকে। সো আমরা এখানে কয়েকটা থিওরেম দেখে নেব। তার আগে দেখো তোমাদের বইয়ে কয়েকটা থিওরেম আছে, তার থেকে অনেক বেশি থিওরেম তোমার রুডিনের বইয়ে তুমি পাবে। হ্যাঁ, রুডিনের যে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস বলে একটা বই আছে না, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, ওখানে কিন্তু হ্যাঁ, ওখানে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা একটু ডিটেলসে আছে, মানে একটু বেটার আছে। হ্যাঁ, তো আমি ওই থিওরেমগুলো তোমাকে এখানে বলবো, কিন্তু প্রুফগুলো বলবো না, ঠিক আছে। আমি যে প্রুফগুলো বলবো যেটা তোমার বইয়ে আছে, ওকে, তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে যেগুলো আছে সেগুলো বলবো, ঠিক আছে। তো তার জন্য প্রথম যে থিওরেমটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে থিওরেম। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি আমি, যে কখন ইন্টিগ্রেশনটা মানে কখন when f belongs to rg হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এইটার জন্য একটা থিওরেম তুমি বলতে পারো, এটা রিমানেও তোমার ছিল, যে f belongs to rg if and only if there exists a partition, মানে একটা পার্টিশন হলেই হবে, p of a closed ab, মানে আমরা ক্লোজড ab তেই নিচ্ছি সব কিছু, such that upf g minus lpf g is less than epsilon for না দেখো এখানে বলতে হবে if and only if given a positive epsilon there exists a partition, মানে একটা এপসিলনের উপর ডিপেন্ড করে তুমি একটা পার্টিশন পাবে, যাতে ইউপিএফ আর এলপিএফ এর ডিফারেন্সটা এপসিলনের থেকে কম হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি বলবো যে
ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল হবে, মানে রিমান স্টিল জাস্ট ইন্টিগ্রেবল হবে। বুঝতে পেরেছো? আর যদি ইন্টিগ্রেবল হয় তাহলে তুমি একটা পার্টিশন পাবে। তাহলে দুটো ইফ অ্যান্ড ওনলি ইফ। এটা স্যার আরেকবার স্যার বলুন না, এটা জিনিসটা বুঝতে পারি। মানে তোমার হাতে কি আছে? তোমার হাতে একটা ফাংশন আছে এফ, আর একটা জি আছে ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? আমি যে ইন্টিগ্রেশনটা ডিফাইন করলাম, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কখন আমি ফাইনাইটলি ভ্যালু পাবো, মানে কখন আমি বলতে পারবো যে এলপিএফ আর ইউপিএফ দুটোরই লিমিট সেম হবে? এটা তখনই বলতে পারবো যে যদি প্রত্যেকটা এপসিলনের জন্য আমি একটা পার্টিশন খুঁজে পাই যেখানে তোমার ইউপিএফ এর ভ্যালু আর এলপিএফ এর ভ্যালুর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা এপসিলনের থেকে কম হবে। বুঝতে পেরেছো? সো গিভেন এ পজিটিভ এপসিলন, মানে তুমি যে কোনো এপসিলন নাও, তার করেসপন্ডিং মানে এপসিলনের উপর ডিপেন্ড করে তুমি একটা পার্টিশন পাবে, এবং সেই পার্টিশনের অনুযায়ী ইউপিএফ মাইনাস এলপিএফ এর ভ্যালু কি হবে? লেস দ্যান এপসিলন হবে। যদি এটা হয় তবে এফটা কি হবে? রিমান স্টিল জাস্ট ইন্টিগ্রেবল হবে উইথ রেসপেক্ট টু জি। অন দ্য আদার হ্যান্ড, যদি ইন্টিগ্রেবল হয় তাহলে অলওয়েজ ফর এনি এপসিলন ইউ উইল গেট এ পার্টিশন সাচ দ্যাট ইউপিএফ মাইনাস এলপিএফ উইল বি লেস দ্যান এপসিলন। বুঝতে পেরেছ না পারোনি? হ্যাঁ স্যার বুঝে গেছে। ওকে, সো এইটা এমনি মানে টাফ নয়, কারণ দেখো তুমি যদি জানো যে ধরে নাও যে ইন্টিগ্রেবল হবে, তাহলে তো তুমি জানো যে এইটার লিমিট আর এইটার লিমিট দুটোরই কিন্তু সেম লিমিট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি ইন্টিগ্রেবল হয় তাহলে দুটোই তো সেম জায়গায় লিমিট হবে, তাহলে এদের ডিফারেন্সটা কি হবে? জিরোতে কনভার্জ করবে। তাহলে যে কোনো এপসিলন যদি তুমি একটা নাও, তাহলে নিশ্চয়ই তুমি একটা পার্টিশন পাবে যাতে এই ডিফারেন্সটা ছোট হয়ে যাবে, কারণ ডিফারেন্সটা জিরোর দিকে কনভার্জ করবে, হ্যাঁ কি না? তাহলে এইটা ক্লিয়ার হয়ে গেল যে এফ উইল ইমপ্লাই এক্সিস্টেন্স অফ পার্টিশন পি, রাইট? ওকে, এবার উল্টোটা, যদি প্রত্যেকটা এপসিলনের জন্য তুমি একটা পার্টিশন পাও যাতে এই জিনিসটা হোল্ড করছে, তাহলে আমি কি করে বলতে পারি যে এদের লিমিট এক্সিস্ট করবে? ঠিক আছে, তখন এই দুটোর লিমিট এক্সিস্ট করবে। কেন করবে? কারণ কি, যে এই যে জিনিসটা ঘটছে তো একটা পার্টিশনের জন্য ঘটছে, এবার তুমি যদি এর যে কোনো রিফাইনমেন্ট নাও, তাহলে রিফাইনমেন্টের জন্য এই রিলেশনটা স্টিল উইল হোল্ড। কারণ কি? তার কারণ হচ্ছে এই জিনিসটা যে আমরা বলেছি ইফ কিউ ইজ এ রিফাইনমেন্ট অফ পি, দেন ধরো পি এর জন্য ওই ডিফারেন্সটা কি হচ্ছে? এপসিলনের চেয়ে ছোট হচ্ছে, রাইট? তাহলে কিউটা যদি একটা রিফাইনমেন্ট নাও, তাহলে কিউ এর কি হবে? নর্মটা আরো ছোট হয়ে যাবে পি এর থেকে। তখন আমরা কি জানি যে এলপিএফ is less than LQF less than UQF less than UPF, এই জিনিসটা হয়। তার মানে যদি এই দুটো এপসিলনের থেকে কাছাকাছি হয়, তাহলে এই দুটো তো অবভিয়াসলি কাছাকাছি হবে, তাই না? এখানে তুমি যদি দেখো যে এই দুটো ডিফারেন্স যদি এপসিলনের থেকে কম হয়, তাহলে এবার এর থেকে একটু বড় নাম্বার নিলে আর এর থেকে আর একটু, মানে এদের মাঝে যদি কিছু দুটো নাম্বার নাও, তাহলে এদের গ্যাপটা তো এপসিলন থেকে কমই হবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? তাহলে যখন তুমি নর্ম পি গোস টু জিরো নিচ্ছ, নর্ম পি গোস টু জিরো, তার মানে কি? তার মানে তুমি বেসিক্যালি রিফাইনমেন্ট নিতে থাকছো, মানে মেনি পয়েন্টস তুমি অ্যাড করতে থাকছো, মানে রিফাইনমেন্ট করতে থাকছো। তো স্টিল কি হচ্ছে? তাহলে এই জিনিসটা হোল্ড করছে। তার মানে ইন দ্য লিমিটিং কেস, তাহলে এলপিএফ এর যে লিমিট হবে দ্যাট ইজ এইটা যেটা হবে, তাহলে এইটা, আর যে ইউপিএফ এর যে লিমিট হবে দ্যাট ইজ, আচ্ছা প্রথমে আমি ইউপিএফ এর লিমিটটা নিচ্ছি মাইনাস এলপিএফ এর লিমিট, তাহলে এই দুটোরই ডিফারেন্সটা কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়ালস টু এপসিলন করা যাবে। তাহলে এটা তুমি যে কোনো এপসিলন থেকে ছোট করতে পারছো, তার মানে এরা দুটো কি জিরো না? এই ডিফারেন্সটা বেসিক্যালি জিরো হয়ে যাবে না? তো এই টেকনিক দিয়ে আমরা বলতে পারি যে
কখন রিমান ইন্টিগ্রেবল হবে, মানে রিমান স্টিল জাস্ট ইন্টিগ্রেবল হবে, কখন হবে না। ঠিক আছে, সো এইটা আমরা কাজে লাগাবো। এটা তোমার রিমানেও ছিল কিন্তু, হ্যাঁ, অতএব এটা নতুন কিছু আমি বলছি না, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, যেটা থিওরেম 4.1.2। এটা কি বলছে দেখো, এটা বলছে যে ইফ f is continuous function and, আচ্ছা এর আগে একটু থিওরেমটা যাওয়ার আগে আরেকটা জিনিস আমি তোমাকে বলছি, যে আমরা যে ডেফিনেশন পড়লাম, এই যে জিটা একটা মনোটোন ইনক্রিজিং ফাংশনের জন্য আমরা রিমান স্টিলজাস ইন্টিগ্রেশনটা ডিফাইন করেছি, রাইট? একটু মানে আনমিউট করো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা জিনিসটা কি করেছি, যে জিটা যেখানে ইনক্রিজিং ফাংশন তার জন্য আমরা ডিফাইন করেছি। সো এবার যদি তুমি একটা ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন নাও, কি বলেছি, ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন নাও, তাহলে তার জন্যও তুমি রিমান স্টিলজাস ইন্টিগ্রেশন ডিফাইন করতে পারবে। কেন? কারণ আমরা অলরেডি জেনেছি যে কোনো তোমার বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন কি হয়, দুটো ইনক্রিজিং ফাংশনের ডিফারেন্স আকারে লেখা যায়। বলো, এটা মনে পড়ছে? হ্যাঁ স্যার, ইনক্রিজিং বা ডিক্রিজিং দুটো আগে। হ্যাঁ, তাহলে দেখো, কি স্যার আরেকবার স্যার রিপিট করুন, এই কথাটা আরেকবার রিপিট করুন। হ্যাঁ দেখো, let h be a function of bv, মানে বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন, তাহলে আমি বলতে পারি যে h ইকুয়ালস টু g1 মাইনাস g2, বলতে পারি কি না, যে যেখানে where g1 and g2 এটা স্যার ছিল তো theorem। হ্যাঁ দুটোই ইনক্রিজিং, এটা বলতে পারি। হুম। তাহলে দেখো আমি এটা লিখতেই পারি f dg1, এটা ডিফাইন্ড, f dg2 এটাও ডিফাইন করতে পারি আলাদা আলাদা করে। তাহলে এই দুটোর বিয়োগ ডিফাইন করতে পারি আমি, তাহলে ডিফাইন করতে পারবো কি f dh। f dh তাহলে কিভাবে ডিফাইন করব, আমি ডিফাইন করব f dg1 মাইনাস f dg2। বুঝতে পেরেছো? তাহলে এই ডেফিনেশন অনুযায়ী আমরা কি করতে পারছি, যে কোনো h যেটা কিনা বাউন্ডেড ভেরিয়েশন ফাংশন, তার জন্য আমরা রিমান স্টিলজাস ইন্টিগ্রেশনটা ডিফাইন করতে পারছি। সো শুধুমাত্র ইনক্রিজিং এর জন্য নয়, আমরা বাউন্ডেড ভেরিয়েশন অবধি এটা ডিফাইন করতে পারবো, এটাকে এক্সট্রা বলে রাখলাম। ঠিক আছে, তো এইবার থিওরেমটা তাহলে কি বলছে, ইফ f is a continuous function on closed AB and g be a increasing function, an increasing function না, g be a function of bounded variation। ঠিক আছে, g be a function of bounded variation, then f belongs to rg। তখন g এর রেসপেক্টে f এর মানে ইন্টিগ্রেবল হবে, মানে ভ্যালুটা তুমি ফাইনাইট ভ্যালু একটা পাবে, বা এলপিএফ আর ইউপিএফ এর লিমিট কিন্তু সেম হবে। তার মানে যে কোনো এপসিলনের জন্য ইউপিএফ মাইনাস এলপিএফ মানে একটা পি পাবে পার্টিশন, যেখানে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসিলন হবে। এতগুলো কথা বলছে এখানে, গিভেন এফটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তো। বলো বুঝেছ? আমরা দেখো রিমানেও এই টাইপের ফাংশন পড়েছি, যে এফটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে অবভিয়াসলি এফটা রিমান ইন্টিগ্রেবল হয়। ঠিক, তো সেম জিনিসই আমরা এখানে পড়ছি, নতুন কিছুই পড়ছি না। এখানে যেহেতু একটা এক্সট্রা জি আছে, সো জি এর জন্য আমাদের একটা এক্সট্রা কন্ডিশন লাগছে, কন্ডিশনটা হচ্ছে যে জি ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন।
এইটুকু বোঝা গেল? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার বুঝে গেছে। হ্যাঁ, তাহলে এর আমরা প্রুফ করব, ঠিক আছে? তাহলে দেখো, প্রুফ করার জন্য তোমার মেনলি কি দরকার? মেনলি দরকার হচ্ছে, আচ্ছা এর আগে একটা ইনইকুয়ালিটি আছে, ঠিক আছে? ইনইকুয়ালিটিটা আমরা এখানে ইউজ করব। সো উই উইল ইউজ অ্যান ইনইকুয়ালিটি, ঠিক আছে? তাহলে আমরা একটা ইনইকুয়ালিটি ইউজ করব। সেই ইনইকুয়ালিটিটা কি? ইনইকুয়ালিটিটা হচ্ছে ইনইকুয়ালিটি আমরা পরে আসছি, যখন যেটা দরকার হবে তখন আমরা ওটা বলবো, ঠিক আছে? এটা আমরা পরে আসছি। তাহলে দেখো, সো এইটা দেখানোর জন্য আমাদের কাজ কি? সো given epsilon positive, we need to find p মানে partition such that UPF G minus LPF G is less than epsilon। এইটা আমাদের দরকার। সো আমাদের এখন একটা পার্টিশন বের করতে হবে। তো কেমন ভাবে আমি পার্টিশনটা নেব, এটা হচ্ছে মেন কোশ্চেন। তো আগে দেখা যাক, আমরা যে কোনো একটা পার্টিশন নিয়ে দেখি তাহলে ওই যে ডিফারেন্সটাকে কমাতে পারি কিনা, ঠিক আছে? পয়েন্টগুলো চেঞ্জ করে। তাহলে দেখো, লেট পি হচ্ছে x0 ইকুয়ালস টু a লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট ডট লেস দ্যান xn ইকুয়ালস টু b। এই হচ্ছে আমার পার্টিশন। তাহলে ইউপিএফটা কি? ইউপিএফ is defined as summation mr, আচ্ছা এইবার আমি, আচ্ছা দাঁড়াও, mr d, আচ্ছা এখানে আমি একটু ছোট করার জন্য জিনিসটাকে আমি করছি কি, সামেশন mr ডেল্টা gr। বলো কোনো ডাউট আছে কি? আমি এটা লিখতেই পারি। আর দেখো, যেহেতু ফাংশন এফটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, তাহলে mrটা হচ্ছে তোমার সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটা কোনো না কোনো পয়েন্টে অকার করবে। ইজ দ্যাট ওকে? ফাইন। তাহলে ক্যান আই রাইট এফ অফ সাম ভ্যালুজ বিটুইন 0 টু x0 অ্যান্ড x1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু পাবো। এই লাইনটা স্যার একবার বলুন না, এটা ইউপি জিএফ ওইটা যেটা সুপ্রিমম বললেন কথাটা, এটা এই লাইনটা দাঁড়াও, কমপ্লিট করিনি আমি এখন লাইনটা এখনো কমপ্লিট হয়নি। এটাকে আমি লিখছি টি ডেল্টা জি টি আর, ওকে, টি আর ডেল্টা জি আর, যেখানে আর এর ভ্যালু 1 টু n। বলো কোথায় অসুবিধা হয়েছে বলো? for some xr minus 1 less than equals to tr less than equals to xr, বলো কোথায় কি সমস্যা বলো এবার? এটা তো স্যার বোঝা যাচ্ছে। আর কিন্তু হ্যাঁ, আমি জাস্ট mr এর জায়গায় আমি f অফ tr লিখেছি, কারণ কি ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হলে তার সুপ্রিমামটা কোনো না কোনো পয়েন্টে পাওয়া যায়, মানে mr ইকুয়ালস টু f অফ সাম পয়েন্ট, সেই পয়েন্টটা আমি নিচ্ছি tr। আর mrটা যেহেতু সুপ্রিমামটা নিচ্ছে xr মাইনাস 1 থেকে xr এর মধ্যে, তাহলে পয়েন্টটা নিশ্চয়ই এদের মধ্যেই একটা পয়েন্ট পাবো, সেই জন্য আমি লিখেছি যে tr এ ওই, ঠিক আছে? তার মানে আমি বেসিক্যালি লিখছি mr ইকুয়ালস টু f অফ tr, হলো? এটা হচ্ছে আমার ইউপিএফ। আর এলপিএফটা তাহলে কি? এলপিএফটাও হবে সামেশন স্মল mr ডেল্টা জিআর মানে জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1। তাহলে এইটা হয়ে যাবে, তাহলে এই দেখো স্মল mrটাও কোনো না কোনো পয়েন্ট অকার করবে, সেটা নিশ্চয়ই সেম পয়েন্ট হবে না, এসে আলাদা পয়েন্ট হবে, আমি সেটাকে এস আর নাম দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এস আরটাও আমার ওকে। আচ্ছা এইবার আমি এদের ডিফারেন্সটা করছি, তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ ইজ সামেশন এফ অফ টিআর মাইনাস এফ অফ এসআর।
ইন্টু ডেল্টা জি আর। ওকে, হ্যাঁ এইবার আমাকে কি করতে হবে, এই সামটাকে ছোট করতে হবে, এই পুরো জিনিসটাকে ভ্যালুকে লেস দেন এপসিলন করতে হবে। তো আমি এটাকে লিখতে পারি লেস দেন ইকুয়ালস টু সামেশন আর ইকুয়ালস টু 1 টু n mod f অফ tr মাইনাস f অফ sr ডেল্টা জি আর। এখানেও আমি একটা মড দিয়ে দিই, যদিও মড দাও আর হ্যাঁ মড দিয়ে দিচ্ছি কারণ জিটা ইনক্রিজিং ফাংশন বলেনি, জিটা বলেছে বাউন্ডেড ভেরিয়েশন, মানে ওটা ইনক্রিজিং নাও হতে পারে, সেই জন্য আমি মডটা ইউজ করছি। ওকে, তাহলে এই জিনিসটা, তাহলে এই পুরো জিনিসটাকে আমাকে কি করতে হবে, এপসিলনের চেয়ে ছোট করতে হবে। ওকে, আচ্ছা এইবার আমি কি করতে পারি, যে দেখো আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে যে ফাংশনটা হচ্ছে এফটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তো কন্টিনিউয়াস ফাংশন অন এ ক্লোজড ইন্টারভাল, ঠিক, কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজড ইন্টারভাল দেওয়া আছে। সো এফ ইজ কন্টিনিউয়াস অন closed AB, therefore f is uniformly continuous বলতে পারি, কারণ ক্লোজড AB তো কম্প্যাক্ট সেট হয়, কম্প্যাক্ট সেটের উপরে কন্টিনিউয়াস মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের জন্য আমরা কি জানি, আমরা জানি যে given epsilon positive there exists a delta greater than 0 such that mod of fx minus fy is less than epsilon whenever mod x minus y is less than delta। তার মানে দুটো পয়েন্টের ডিফারেন্স যদি লেস দেন ডেল্টা হয় তাহলে তাদের যে এফ এর ডিফারেন্সও কি হবে, লেস দেন এপসিলন করা যাবে। ঠিক আছে, সেই পয়েন্ট দুটো কোথায় আছে আমার জানার দরকার নেই, শুধু ওদের ডিফারেন্সটা লেস দেন ডেল্টা হলেই হলো, ঠিক না? তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানে যে কোনো দুটো পয়েন্ট আপনার ওই মানে আরবিটারি পয়েন্ট, যে কোনো দুটো আরবিটারি পয়েন্টের ডিফারেন্স। হ্যাঁ, মানে পয়েন্ট দুটো যদি কাছাকাছি থাকে, ডেল্টার কাছাকাছি থাকে, তাহলে তাদের যে এফ গুলো আছে, তাহলে এফ গুলোর ডিফারেন্স কি হবে, এপসিলন কাছাকাছি হবে। এটা ইউনিফর্মলির জন্য বলতে পারি, মানে একটা এপসিলনের জন্য একটা ডেল্টা পাবো, যেখানে এবার এক্স ওয়াই গুলো তুমি কোথায় নিচ্ছ তার ম্যাটার করে দাও, শুধু ওরা পাশাপাশি থাকলেই হলো। এই জিনিসটা হোল্ড এমনি কন্টিনিউয়াস হলে, বলছি এমনি কন্টিনিউয়াস হলে ওয়াইটা ফিক্সড হতো, এই ওয়াইটা কোনো একটা ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, এবং এই ফিক্সড পয়েন্টের জন্য ডেল্টাটা ফিক্সড হয়ে যেত, ঠিক আছে? এই জিনিসটা হোল্ড করে আমি জানি, তো এইটা আমাদের হাতে আছে এই ইনফরমেশনটা। আচ্ছা, এবার জি ইজ বিভি ফাংশন, ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এটা যদি তুমি খেয়াল করো তাহলে আমি বলতে পারি যে এই জিনিসটা সামেশন ডেল্টা জি আর, মানে হুইচ ইজ সামেশন জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1, এটা তো পার্টিশনের উপর ডিপেন্ড করছে। এই জিনিসটার সুপ্রিমাম যদি আমি নিই, ঠিক আছে, তাহলে সুপ্রিমাম ওভার দিস ইজ ফাইনাইট, এই সুপ্রিমামটা ফাইনাইট বলতে পারি। এবং এই সুপ্রিমামের ভ্যালুটাকে আমরা কি বলি, আমরা বলি ভেরিয়েশন এ টু বি অফ জি, হ্যাঁ কি না বলো? এই জিনিসটা বুঝতে পেরেছ? এই ভেরিয়েশনটাকেই আমরা বলি, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে ফাইনাইট, ঠিক না? ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশনে বুঝতে পেরেছো যে কোনো পার্টিশনের জন্য এই যে করেসপন্ডিং যে ডিফারেন্স হলো, তার যে সাম হলো, সেই সামটার যে সুপ্রিমাম, সেটাকেই তো আমরা বলি ভেরিয়েশন। এটা হচ্ছে ভি এ টু বি, মানে ভেরিয়েশন অফ জি ইন এ টু বি। এই ভ্যালুটা হচ্ছে ফাইনাইট, এটা একটা নাম্বার। এই নাম্বারটা কি, এই সুপ্রিমামের যে এই যে সামটা হলো, এই সামটারই সুপ্রিমাম। ওকে, তাহলে এটা ফাইনাইট আমি জানি। তাহলে এবার ইউনিফর্মলি কন্টিনিউয়াস অফ এফ, ওখান থেকে আমি বলতে পারি যে ফর এপসিলন গ্রেটার দেন 0,
হ্যাঁ, there exists a delta such that whenever আমি এই এপসিলনের জায়গাতে শুধু ইউজ করব y is less than epsilon by এই ভ্যালুটা ইউজ করব, ঠিক আছে, বাউন্ডেড এই ভ্যালুটা ইউজ করব, বা এখানে তুমি 1 ইউজ করতে, +1 ইউজ করতে। কেন +1টা ইউজ করছি বলো তো? +1টা আমি এই কারণে ইউজ করছি যে যদি জি এর ভেরিয়েশন 0 হয়ে যায়, জিটা যদি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায়, তাহলে তো এই ভ্যালুটা 0, তো আমি 0 দিয়ে ডিভাইড করতেই পারবো না, সেই জন্য আমি এখানে +1 করে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা মানে করতে হয়, এটা টেকনিক্যালি ব্যাপার, আর কোনো ব্যাপার না। তো এই জিনিসটা আমি করতে পারবো। তাহলে এবার আমি তাহলে পার্টিশনটা চুজ আমি এমন ভাবে করব, সো লেট আস চুজ the partition P such that norm of P is less than delta। এই কোন ডেল্টা? এটা হচ্ছে এই ডেল্টাটা, ঠিক আছে। এই এপসিলনের জন্য যে আমি ডেল্টা পেলাম, হ্যাঁ, যার ফলে এই জিনিসটা হোল্ড করছে, সেই ডেল্টাটার থেকেও ছোট পার্টিশন আমি নিচ্ছি, মানে নর্মটা যাতে ছোট হয় ওইরকম একটা পার্টিশন নিচ্ছি, ठीक है, समझ में आया? है सर, है सर। हाँ, ठीक है। तो अभी क्या करते हैं, जो यूपीएफ माइनस एलपीएफ है, देखो यूपीएफ माइनस एलपीएफ, ये था क्या था, इसको हमने पहले दिखा दिया कि ए लेस देन इक्वल्स टू द समेशन आर इक्वल्स टू 1 to n। বাংলায় স্যার বলুন, বাংলায় স্যার বলুন। ওকে, বাংলায় বলছি, হ্যাঁ। দেখো এক্স আর মাইনাস এফ অফ, সরি এটা হচ্ছে টি আর, হ্যাঁ, টি আর, আর এটা হচ্ছে এস আর, আর এখানে ছিল জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1, ঠিক। তাহলে এবার দেখো পার্টিশনের পয়েন্টগুলো, হ্যাঁ, এটা যদি এক্স হয়, হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি ওই মডটা সামেশনটাই দিয়ে দিলেন, তার মানে প্রত্যেকটাই মড। হ্যাঁ, এটার মধ্যে মড, এটার মধ্যে মড গুণ করে সাম করছি। না, সামেশনটাতে একটা মড আছে নাই? ও ও ও এটা তো এটা ফালতু, ঠিক আছে, হ্যাঁ, ওটার দরকার নাই। কারণ দেখো তুমি দেখেছো যে আমি এখানে ওপেন করেছি কিন্তু এখানে ক্লোজ করিনি, হ্যাঁ, বন্ধ করিনি, তো ওইটা মানে ভুল করে লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে দেখো এই দেখো এবার দেখো আমি যে নর্ম অফ দ্য পার্টিশন ইজ লেস দেন ডেল্টা, তার মানে এই যে ডিফারেন্স গুলো প্রত্যেকটা কিন্তু ডেল্টার চেয়ে ছোট, ঠিক আছে। আর এস টি গুলো কোথায় আছে, এস টি আর গুলো প্রত্যেকটা এই ইন্টারভ্যালের মধ্যে দুটো পয়েন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা হচ্ছে টি আর, একটা হচ্ছে এস আর, মানে তুমি যদি একটা এই ইন্টারভ্যালটাকে তুমি যদি বলো, এইটাকে যদি বলো এক্স আর মাইনাস 1, এটা যদি এক্স আর হয়, তাহলে এইখানে একটা এস আর হবে, এখানে একটা টি আর হবে, বুঝতে পেরেছো? তো এই দুটো পয়েন্টের তাহলে গ্যাপ কত হবে, এইটা তো ম্যাক্সিমাম ডেল্টা, তাহলে এই দুটোর ডিফারেন্স লেস দেন ডেল্টা। তাহলে এবার আমি কি জানি যে ওদের ডিফারেন্স যদি লেস দেন ডেল্টা হয়, না এটা এখানে লিখতে হবে, হোয়েন এভার এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন ডেল্টা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে এই এফ ফাংশনটার ডিফারেন্স কত হবে, লেস দেন এটা হবে। তাহলে আমি এটা বলতে পারি দিস ইজ লেস দেন সামেশন আর ইকুয়ালস টু এন, এই জিনিসটা হয়ে যাবে এপসিলন বাই এ টু বি জি প্লাস 1, হলো। এইটার জায়গায় আমি এটা লিখলাম, আর যেটা ছিল জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1, এই ডিফারেন্সটা। আচ্ছা, এটা কনস্ট্যান্ট, এটা আর এর উপর ডিপেন্ড করছে না, এটা বেরিয়ে যাবে। তাহলে এপসিলন বাই জি প্লাস 1, দেখো এইটা এক জায়গায়, হ্যাঁ, প্লাস 1টা আলাদা করে আছে, দিস ইজ লেস দেন আর মাইনাস সি এক্স আর মাইনাস 1। ওকে, এবার একটা জিনিস দেখো, এই যে সামটা হচ্ছে, এই সামটারই সুপ্রিমামটা হচ্ছে এই ভ্যালুটা, ঠিক না, এই ভ্যালুটা হচ্ছে এই সামটারই সুপ্রিমাম। তাহলে আমি লিখতে পারি দিস ইজ লেস দেন
এ টু বি জি প্লাস 1 ইন্টু, কারণ এই সামটা টোটাল জিনিসটা লেস দ্যান ইকুয়ালস টু দ্য ভেরিয়েন্স। ঠিক আছে, তাহলে দেখো এইটা জিনিসটা কি হলো, এবার একটা জিনিস দেখো, যদি আমি উপরে এক্স লিখি নিচে লিখি এক্স প্লাস 1, দিস ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু 1 when x is পজিটিভ, ঠিক না? এই জিনিসটা তো হয়। তাহলে দেখো এইটা উপরে আছে আর নিচে আছে ওইটা প্লাস 1, তাহলে এই পুরো জিনিসটা লেস দ্যান 1, তাহলে তার সঙ্গে একটা এপসিলন গুণ আছে, তার মানে আমি বলতে পারি দিস ইজ লেস দ্যান এপসিলন। তাহলে আমি কি দাঁড়ালো, যে ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন। ঠিক আছে, আর এইখানে তাহলে কোন ইনইকুয়ালিটির কথা বলছিলাম, এই যে ভেরিয়েন্স দিয়ে যে ইনইকুয়ালিটিটা আমি বলেছি, এই ভেরিয়েন্স দিয়ে ইনইকুয়ালিটির কথাটাই আমি এখানে বলেছি আর কি। আশা করি বোঝা গেল। তো ওই ইনইকুয়ালিটিটাও এখানে তুমি বলতে পারো যে এই ইনইকুয়ালিটিটা একটা কোশ্চেনে আছে আর কি, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিজি is always less than equals to supremum of mod f, যেটাকে তুমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করতে পারো, ইনটু ভেরিয়েন্স অফ জি। তো এইটার দ্বারা আমাদের কি হয়, যে ফাংশনটা বাউন্ডেড হয়, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বাউন্ডেড হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ইনইকুয়ালিটি। এটার প্রমাণ খুবই সহজ, আমি দেখো তুমি বুঝতে পারবে যে তুমি যদি ইউপিএফই নাও বা এলপিএফই নাও, যে কোনো একটা ভ্যালু নাও, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, যে তোমরা এটা তো পড়েছো না, যে ইউপিএফ যেমন থাকে এলপিএফ যেমন থাকে, তাদের মাঝে আরেকটা হয় এসপিএফ। এসপিএফ পড়েছো তো না পড়োনি? এসপিএফটা, হ্যাঁ এসপিএফটা কি, এসপিএফটা হচ্ছে যে আমরা যখন ইউপিএফ নিই তখন নিচ্ছি ক্যাপিটাল এম আর, এখানে জাস্ট কি হবে, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিতে হবে মাঝখানে, জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1, যেখানে টি আরটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো এক্স আর মাইনাস 1 আর এক্স আর এর মধ্যে। ঠিক আছে, যে কোনো পয়েন্ট, মানে ভেরিয়েবল পয়েন্ট তুমি যা খুশি নিতে পারো এদের মাঝে। তাহলে যা খুশি পয়েন্টের জন্য এটাকে এসপিএফ বলা হয়। আর তুমি যদি ইনফিমাম নাও তাহলে ওটা এলপিএফ হবে, ম্যাক্স সুপ্রিমাম নিলে ওটা ইউপিএফ হবে, আর যে কোনো পয়েন্ট নিলে এসপিএফ হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারবে যে এলপিএফ ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু এসপিএফ হুইচ ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু ইউপিএফ। তাহলে যদি তোমার ইন্টিগ্রেশনটা ডিফাইন্ড হয়, মানে ইন্টিগ্রেশন ইজ এক্সিস্ট করে যখন, তখন কি হবে, এইটা আর এইটা দুটোই কিন্তু সেম নাম্বারে যাবে, কনভার্জ করবে। তাহলে বাই স্যান্ডউইচ থিওরেম তখন বলতে পারবে যে এসপিএফ ও কোথায় কনভার্জ করবে, এই ভ্যালুতেই কনভার্জ করবে। ইয়েস অর নো, তিনটেই তখন এই ভ্যালুতে কনভার্জ করবে। তাহলে যদি তুমি আগে থেকে জানো যে এফ বিলংস টু আর জি, তাহলে তুমি বলতে পারবে যে লিমিট নর্ম পি গোস টু 0 এসপিএফ কমা জি, এই লিমিটটা কত হবে, এফডিজি হবে। এটা কখন হোল্ড করবে, যদি তুমি অলরেডি জানো ইফ এফ বিলংস টু আর জি, তখন এই জিনিসটা হোল্ড করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পড়ানি? হ্যাঁ, তো তখন মানে যদি ইফ এফ বিলংস টু আর জি হয়, দেন এই জিনিসটা হোল্ড করবে। ঠিক আছে, কারণ যে কোনো এসপিএফ কে তুমি লিখতে পারো এই জিনিসটা মড এসপিএফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু, এখানে তুমি মড লাগিয়ে দিতে পারো, তখন এখানে লেস দ্যান ইকুয়ালস টু করে দিতে পারো। আর এই 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 পুরো জিনিসটা লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে যাবে, সুপ্রিমাম, সুপ্রিমামের থেকে অলওয়েজ ছোট, তাহলে এখানে তুমি সুপ্রিমাম দিয়ে লিখে দেবে, সুপ্রিমামটা বের করে নেবে, কনস্ট্যান্ট হয়ে যাবে যেহেতু বের করে নেবে, তখন এই পুরো জিনিসটা হয়ে যাবে, এখানে একটা মড দিয়ে দেবে, তখন এই পুরো জিনিসটা লেস দ্যান ইকুয়ালস টু দ্য ভেরিয়েন্স হয়ে যাবে। তাহলে এই ইনইকুয়ালিটিটা তুমি ইজিলি প্রুভ করতে পারবে। বুঝতে পেরেছো? আলাদা করে আর বলার দরকার আছে? হ্যাঁ, তো এই ইনইকুয়ালিটিটা দেখো আমরা এখানে ইউজ করলাম, তাই না? কারণ এখানে এপসিলন লিখলাম লেস দ্যান ইকুয়ালস টু, এটাকে বের করে নিলাম, এইটাকে বের করে নিয়ে তারপরে ভেরিয়েন্স ইউজ করলাম, এই সেম জিনিসটাই তুমি ওখানে করবে। তাহলে বলো এটা বুঝতে পেরেছো না পারোনি?
এই প্রুফটা কি বোঝা গেল যে যদি এফটা কন্টিনিউয়াস হয় আর জিটা যদি বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে ফাংশনটা কি হচ্ছে, রিমান স্টিলস ইন্টিগ্রেবল হচ্ছে উইথ রেসপেক্ট টু জি। তাহলে আমরা বুঝতে পারলে আমরা কিভাবে এপসিলনের জন্য পার্টিশনটা ডিফাইন করলাম। তাহলে এপসিলনের জন্য প্রথমে আমরা ডেল্টা ডিফাইন করলাম ইউনিফর্মলি কন্টিনিউটি লাগিয়ে, সেই ডেল্টার অনুযায়ী আমরা পার্টিশনটা ডিফাইন করলাম। বুঝতে পেরেছো? এনি কোশ্চেন্স? কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তো এই এই থিওরেমটা তোমাদের বইয়ে আছে, সুতরাং এটা তোমাদেরকে পড়তেই হবে। এর জন্য আমি কিছু এবার তোমার রুডিনের বই থেকে কিছু এক্সট্রা আমি থিওরেম বলছি, যেগুলো তোমাদের প্রুফ আমি বলবো না, ঠিক আছে? উইদাউট প্রুফ আমি তোমাদেরকে বলছি আর কি। সো থিওরেম 2, আমি এখানে ওটাকে 1 থিওরেম ভাবতে পারো, আমি থিওরেম 2 বলছি, যে এফ হচ্ছে ধরো একটা ইনক্রিজিং ফাংশন, এফ হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন আর জিটাও হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন অ্যান্ড জি ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে? সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু ক্লোজড এবিটা কমন, হ্যাঁ, আমি যদি না লিখি তো বুঝবে ক্লোজড এবিতেই ডিফাইন্ড। তাহলে আগেরটাই দেখো, আগেরটা আমি কি ধরলাম, আগেরটা ধরেছিলাম এফটা কন্টিনিউয়াস, জিটা বাউন্ডেড ভেরিয়েশন, ওকে? এখানে কি ধরছি, এফটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, এফটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন এবং বাউন্ডেড, সব ফাংশনে বাউন্ডেড এখানে, হ্যাঁ, কোনো ফাংশন আনবাউন্ডেড নিয়ে আমরা কাজই করব না। তো এফটা হচ্ছে এখানে ইনক্রিজিং ফাংশন আর জিটাও একটা ইনক্রিজিং ফাংশন, জি তো ইনক্রিজিং হতেই হবে, নাহলে তুমি ইন্টিগ্রেশনই ডিফাইন করতে পারবে না। জি এর ইনক্রিজিং বা বাউন্ডেড ভেরিয়েশন এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস লাগবেই। তাহলে জিটাকে আমি ইনক্রিজিং ধরছি, প্লাস প্লাস জিটাকে কন্টিনিউয়াস এক্সট্রা অ্যাজুম করছি, ঠিক আছে? আগেরটাই এফটাকে কন্টিনিউয়াস ধরেছিলাম, জিটা বাউন্ডেড ভেরিয়েশন ছিল, এখানে উল্টোটা, এফটাকে ইনক্রিজিং ধরছি, জিটা ইনক্রিজিং, জিটা কন্টিনিউয়াস, দেন এফ বিলংস টু আর জি হবে, একই রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট একই। তাহলে এইটার জন্য আমি কি করব, এইটার জন্য দেখো আমাদের যেটা ইউপিএফ মাইনাস এলপিএফ যেটা হবে, তুমি দেখো এই সামটা তো এইরকমই হচ্ছে, এমআর মাইনাস স্মল এমআর ডেল্টা জিআর হলো, এটা তো এটা জাস্ট ডেফিনেশন। এমআরটাকে তুমি লিখতে পারো যেহেতু ইনক্রিজিং, এমআরটাই হয়ে যাবে এক্সআর, এফ অফ এক্সআর, ঠিক না? ফাংশনটা যদি বাড়তে থাকে, এটা যদি এক্সআর হয়, এক্সআর মাইনাস 1 হয়, এটা যদি এক্সআর হয়, তাহলে এই রিজনের মধ্যে সুপ্রিমাম কোথায় থাকবে, এখানে থাকবে, আর ইনফিমাম এখানে থাকবে, তাই না? তাহলে এই হাইটটা কত হয়ে যাবে, ক্যাপিটাল এমআর, এই হাইটটা হয়ে যাবে স্মল এমআর, তাহলে এটা হয়ে গেল এফ অফ এক্সআর, হ্যাঁ? তো আমি এটাকে লিখতে পারি, এটা হয়ে যাবে স্মল এক্সআর মাইনাস 1 ইন্টু, আচ্ছা এটা লেস দেন ইকুয়ালস টু, আমি দুদিকে মড লাগিয়ে দিতে পারি, জি অফ এক্সআর মাইনাস জি অফ এক্সআর মাইনাস 1। এবার দেখো জিটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে জি এর উপরে তুমি কি ইউজ করতে পারবে, জি এর উপরে ইউজ করতে পারবে, জি এর উপরে তুমি কি ইউজ করতে পারবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াসের জন্য তখন এই জিনিসটাকে তুমি লেস দেন এপসিলন করতে পারবে, তখন এইটা তখন বেরিয়ে যাবে, পড়ে থাকবে সাম অফ এই ফাংশনটা। এবার দেখো এক্সআরটা যেহেতু ইনক্রিজিং, এফটা যেহেতু ইনক্রিজিং, এখানে তোমার মড দেওয়ার দরকারই নেই, এখানে জাস্ট তুমি লিখতে পারবে। তখন এটা যখন সাম করবে, এই সামটা তখন হয়ে যাবে, তখন এটা বেরিয়ে যাবে এপসিলন, আর এই সামটা তখন হয়ে যাবে এফ অফ বি মাইনাস এফ অফ এ, হ্যাঁ কি না?
তাছাড়া তুমি যদি বাউন্ডেডও ধরো, মানে ইনক্রিজিং না ধরলেও কোনো অসুবিধা নেই, ইনক্রিজিংটা অপশনাল। ইনক্রিজিং না ধরলে এই জিনিসটা কি হয়ে যাবে, লেস দ্যান ইকুয়ালস টু 2m হয়ে যাবে, মানে বাউন্ড। তাহলে এই তখন আমরা এটা করতে পারবো, মড mr মাইনাস mr, এটা লেস দ্যান ইকুয়ালস টু মড mr প্লাস স্মল mr, দুটোই তখন লেস দ্যান ইকুয়ালস টু দ্য সুপ্রিমাম, মানে ক্যাপিটাল এম ধরে নাও, যেটা হচ্ছে পুরো এবির মধ্যে সুপ্রিমাম, তখন এটাকে মড এম দিয়ে দাও। তাহলে পুরো জিনিসটা কিন্তু মড এম এর থেকে তখন ছোট হয়ে যাবে, যেখানে মড এমটা হয়ে যাবে সুপ্রিমাম অফ মড এফ এক্স পুরো রিজিয়নের মধ্যে। ঠিক আছে, তো তখন তুমি এখানে এইটাকে এইটা না লিখে এইটার জায়গায় তুমি এপসিলন ক্যাপিটাল এম দিতে পারো। তখন এপসিলনটা মানে শুরুতেই তুমি যখন এপসিলন না করে এপসিলন বাই এম করবে, পরে একটা এম ঢুকলো, তখন ওটা কেটে গিয়ে এপসিলন পড়ে থাকলো। বুঝতে পেরেছো? এটা প্রুফটাও আমি মোটামুটি একটা আইডিয়া বলে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে থিওরেম 3। থিওরেম 3-তে কি বলছে, যে এফ ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট, ধরে নিলাম আমি ফাইনাইটলি মেনি পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস হয়। এই পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, আলফা 1 আলফা 2 ডট ডট, আচ্ছা C1 দিচ্ছি, হ্যাঁ C1 C2 ডট ডট CK, মানে এই কে সংখ্যক পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। অ্যান্ড G is ইনক্রিজিং বলতে পারো বা বাউন্ডেড ভেরিয়েশন, যেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, G is increasing or of bounded variation or of BV and extra, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন, and G is continuous at C1 C2 ডট ডট CK। তার মানে এই যে পয়েন্টগুলোতে ফাংশনটা এফটা তোমার কন্টিনিউয়াস ছিল না, সেখানে তোমার জিটা যদি কন্টিনিউয়াস হয় সেই পয়েন্টগুলোতে, দেন এফ বিলংস টু আর জি। ঠিক আছে, দেখো রিমানের ক্ষেত্রে এই জিনিসটা ইজিলি স্যাটিসফাই করতো, কারণ তোমার জিটা সেখানে ছিল এক্স ফাংশন, তাই না? তো এক্স ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, সেই জন্য এই কন্ডিশনটা অলওয়েজ স্যাটিসফাই করছিল। ঠিক আছে, তো এটা তুমি বুঝতে পারছো যে এফটা যদি কয়েকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়, কিন্তু সেই জায়গাতে যদি জিটা আবার কন্টিনিউয়াস হয়, তাহলে মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটার ভেরিফাই কি করে করবে, দেখো যেখানে যেখানে কন্টিনিউয়াস এই জিনিসটাকে তুমি ছোট করতে পারছো, আর এই জিনিসটাকে বাউন্ডেড, আর যেখানে যেখানে এফটা হচ্ছে কন্টিনিউয়াস নয়, তখন জিটা কন্টিনিউয়াস, তখন এইটাকে ছোট করতে পারবে, এইটা বাউন্ডেড। এই ছবিটা স্যার, কোন ছবিটা? ওই যেটা বলছেন আপনি, এটা ছবি? এটা বুঝেছো কি, থিওরেমটা বুঝেছো কি বলতে চাইছে? যে তুমি যে এফ ফাংশনটা নিচ্ছ, এফটা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে না, সব জায়গায় কন্টিনিউয়াস নয়, কয়েকটা পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তো সেই জায়গাতে যদি জিটা কন্টিনিউয়াস হয়, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা ভ্যালিড থেকে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই বলতে চাইছে। দেখো আমরা এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যে আমরা যে একটা এক্সাম্পল করেছিলাম, এই এক্সাম্পলটা দেখো, এইখানে এলপিএফটা আর ইউপিএফটা দুটো আলাদা জায়গায় কনভার্ট করছিল। তার মানে কি, এখানে আমি বলতে পারছি যে এফ ডাজ নট বিলংস টু আর জি, তাই না? এটা বলছিলাম, কারণ এটা হচ্ছিল না এখানে তোমার ওই ইন ক্লোজ 0 1। ওকে, তো এই জিনিসটা হচ্ছিল এখানে, কেন হচ্ছিল? কারণ দেখো এফটা তোমার ডিসকন্টিনিউয়াস অ্যাট 0 ছিল, এখানে জিটাও ডিসকন্টিনিউয়াস অ্যাট 0 ছিল, দুটোই একসঙ্গে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছিল, যার ফলে মেকআপ হচ্ছিল না।
আর এখনকার থিওরেমটা কি বলছে, যদি এফটা ডিসকন্টিনিউয়াস হয় আর সেই পয়েন্টে যদি জিটা আবার কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে জিনিসটা মেকআপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এফটা তো কন্টিনিউয়াস হলে কোনো গল্পই নেই, কিন্তু যদি এফটা না কন্টিনিউয়াস হয় জিটাকে কন্টিনিউয়াস হয়ে মেকআপ করতে হবে। এইটাই হচ্ছে এই থিওরেমটা। ঠিক আছে, এর আমি টেকনিক্যালিটিস প্রুফের মধ্যে যাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা নেক্সট থিওরেম দেখো কি বলছে। থিওরেম 4, এটা কি বলছে? এটা বলছে এরকম যে সাপোজ এফটা ইন্টিগ্রেবল হচ্ছে, কোনো অসুবিধা নেই, এবং এফ এক্স এর ভ্যালু ক্যাপিটাল এম থেকে স্মল এম এর মধ্যে থাকছে সবসময়। এক্স এর ভ্যালু কিন্তু 0 টু এ টু বি। এবার তুমি অন্য একটা ফাংশন নিচ্ছ, লেট ফাই ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অন m to m, then phi of f, phi compose f, হ্যাঁ, belongs to r of g হবে। তার মানে কি? তার মানে বেসিক্যালি তুমি এটা ডিফাইন করতে পারো, f phi of fx dg, এইটা ডিফাইন করতে পারবে, এক্সিস্টস। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যদি ফাইটা কন্টিনিউয়াস হয়, কোথায় ফাইটা হবে? দেখো দেখো ফাইটা তুমি এখানে এফ এর উপরে ফাই লাগাচ্ছো, তার মানে এফ এক্স যেখানে যেখানে ডিফাইন্ড, তার ভ্যালুগুলো যেখানে যে রেঞ্জের মধ্যে থাকছে, স্মল এম টু ক্যাপিটাল এম, ফাইটা সেখানে ডিফাইন্ড হতে হবে, তাই না? সেখানে কন্টিনিউয়াস, তাহলে এই জিনিসটা তুমি বলতে পারবে। কন্ডিশনটা কি? এইটাকে এফটাকে কিন্তু রিমান স্টিল জাস্ট ইন্টিগ্রেবল হতে হবে, তখন এটাও হবে, given that phi is continuous। ঠিক আছে, এটা একটা ফাংশন থিওরেম আছে। আর কি আছে? আর একটা আছে ইম্পর্টেন্ট, ওটা থিওরেম, এটা কত করেছি? থিওরেম 4, এটা 5। এটা দেখো, এখানে হচ্ছে যে জিটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ, এমন ইনক্রিজিং ফাংশন সাচ দ্যাট জি ড্যাশ হচ্ছে রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, রিমান ইন্টিগ্রেবল, এখানে আমি শুধু রিমান ইন্টিগ্রেবল বলছি, হ্যাঁ, রিমান স্টিল জাস্ট নয়। তার মানেটা কি? তার মানে হচ্ছে দ্যাট ইজ 0 a to b g dash x dx exists। ঠিক আছে, এটা হচ্ছে। আর কি? এটা তো গেলই। আর f is bounded, f is bounded function, then integration f dg will exist if and only if integration f g dash dx will exist। ঠিক আছে, তার মানে এফ ডিজিটা যখন এক্সিস্ট করা মানে এফ ইন্টু জি ড্যাশ ডিএক্স এবং অ্যান্ড এই দুটো ভ্যালু কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইটা দেখো, এটা কি করছে? এইটা করছে যে দেখো, এটা ছিল রিমান স্টিল জেস আর এটা হয়ে গেল রিমান, তাহলে রিমান স্টিল জেসটাকেই তুমি রিমানে কনভার্ট করে ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছো, given that g is ডিফারেন্সিয়েবল। তার মানে যদি তুমি 0 to 1 এর মধ্যে একটা ফাংশন নাও x স্কোয়ার ইন 0 to 1, তাহলে আমি
লিখতে পারি যে সাম fx d অফ এক্স স্কোয়ার, এই যে ভ্যালুটা, এই যে 0 to 1 বা 0 to তুমি যে কোনো ভ্যালু করতে পারো, এই জিনিসটা তখন আমি লিখতে পারি fx আর d এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x, তাহলে এর সঙ্গে 2x গুণ করে দাও, dx করে দাও। ঠিক আছে, এই জিনিসটা হলো, এই জিনিসটা হবে। বুঝতে পেরেছো? এটা সব তখনই মনে হয়েছিল আর কি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ ওইটা x স্কয়ার d অফ x স্কয়ার মানে 2x আর কি। হ্যাঁ, কিন্তু তখন তুমি এটা জানতে না d অফ এক্স স্কোয়ারের মিনিংটা কি, ঠিক না? না এটা সব আগে সব পড়িয়েছিলাম, আগে যখন এইচএসে পড়িয়েছিলাম। হ্যাঁ, তো তখন কিন্তু প্রপার তুমি ডেফিনেশনই জানতে না, মিনিংটাই জানতে না। ঠিক আছে, তো এটা কিন্তু যে কোনো ফাংশনের জন্য এটা করা যায় না। তো এখন তুমি জানলে যে এইখানে আমি কি ধরনের ফাংশন এখানে ডি এর ভেতরে লিখতে পারবো, যাতে করে একটা মিনিংফুল ব্যাপারটা হবে আর কি। ওই জিনিসটা তো আগে আমরা জানতাম না, ঠিক আছে না? তো এইখানে আমার ডেফিনেশনটা দিচ্ছে এবং ভ্যালুটা বলে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট কি? নেক্সট আর একটা জিনিস আমরা এখানে পড়বো। ওকে, থিওরেম 5 গেল, এবার থিওরেম 6। দেখো এই জিনিসগুলো সবটাই কিন্তু আমরা রুডিনের জিনিস এখন করছি। ঠিক আছে, রুডিনের আর একটা থিওরেম আছে, তারপরে আমরা আবার এতে চলে যাব, তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে চলে যাব। দেখো রুডিনে কি বলছে যে ধরো এখানে একটা স্টেপ ইউনিট স্টেপ ফাংশন ডিফাইন করেছে, ইউনিট স্টেপ ফাংশন। সেটা কি জিনিস? সেটার নাম দিয়েছে আইএক্স। আইএক্সটা কি? এটা একটা ফাংশন, ওকে। আইএক্স, আইএক্সটা কি ডিফাইন? আইএক্সটার ভ্যালু হবে 0 যখন এক্সটা লেস দেন 0, আর 1 হবে যখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো যখন নেগেটিভ তখন ভ্যালুটা 0, আর যখন এক্স এর থেকে 0 থেকে যখন বড় তখন পজিটিভ 1 ভ্যালু দিচ্ছে। এটাকে বলা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। দেখতে কিরকম? এটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে তাহলে জিনিসটা আগে যেরকম ছবি এঁকেছিলাম, এইটা তো ওপেন হবে, এখানে ক্লোজড, এইরকম। বুঝতে পেরেছো? এইরকম। তো এইটা দিয়ে তোমার কি জিনিসটা করা যায়, যে এইটাকে তুমি দেখো, এইটা একটা ইনক্রিজিং ফাংশন, রাইট? তো এইটাকেই যদি তুমি জিএক্স না ধরো, লেটস সে জিএক্স হচ্ছে এই আইএক্স এর সঙ্গে সমান, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স জি, দাঁড়াও, এখানে জিএক্সটা আমি ডিফাইন করছি আই এক্স মাইনাস সি, যেখানে সিটা কি? সিটা হচ্ছে যেখানে সিটা হচ্ছে বিলংস টু এ টু বি এর মধ্যে কোনো একটা ভ্যালু। ঠিক আছে, এ টু বি এর মধ্যে সিটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু। আর তাহলে আই এক্স মাইনাস সি বলতে কি বুঝিস, সরি কি বোঝো? এ আই এক্স মাইনাস সি মানে হচ্ছে যেখানে এইটাকে যা সিতে শিফট করা হয়েছে, তাহলে ওইটা দেখতে কিরকম হবে? এটা 0 হবে, এটা ধরো সি, তাহলে ফাংশনটা এই সি অবধি, সি এর আগে অবধি 0 থাকবে, সি এর আগের অবধি 0 থাকবে, আর সি এর পরে 1 হবে। ঠিক আছে, তো এটাই জাস্ট শিফট করা হয়েছে। তার মানে এক্স মাইনাস সিটা যখন লেস দেন 0 তখন 0, আর যখন এক্স মাইনাস সিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু সি, তখন 1। বোঝা গেছে এই জিনিসটা? ঠিক আছে, তখন ডিজি কত হবে?
এফ এক্স ডিজি কত হবে, তখন ভ্যালুটা হবে, এর ভ্যালুটা হবে সিম্পল জি সির এফ সির সঙ্গে সমান হবে, এফ অফ সি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটা এটা আমরা ক্যালকুলেট করতে পারবো ইজিলি। হ্যাঁ, কারণ দেখো তুমি যদি এস এস একটা পার্টিশন নাও, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো বি, এটা ধরো এ, তাহলে এ টু বি এর মধ্যে একটা যদি তুমি পার্টিশন নাও, ধরো x0 x1 আপ টু এক্স কে, ধরো এখানে মাঝখানে একটা সি এক্স কে প্লাস ওয়ান, এইভাবে এক্স এন, যেখানে সিটা কোথায় আছে, সিটা আছে এক্স এক্স কে আর এক্স সি এক্স কে প্লাস ওয়ানের মাঝে আছে। ঠিক আছে, আমি পার্টিশনের মধ্যে নেই, ধরো আমি নিইনি পার্টিশনের মধ্যে, পার্টিশনের মধ্যেও তুমি নিতে পারো, দু রকমই হতে পারে, সিটা কোনো একটা এন্ড পয়েন্টের সঙ্গে সমানও হতে পারে, আবার ভেতরেও থাকতে পারে। তো আমি ধরো এই কেসটা নিচ্ছি, এটা হচ্ছে কেস ওয়ানে। কেস টুতে আমি নিচ্ছি ধরো এক্স কে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে সিটা। ঠিক আছে, তো আমি দুটো কেসেই দেখবে একই ভ্যালু, মানে একই লিমিট পাবে। তাহলে এসপিএফটা যদি আমি ডিফাইন করি, এসপিএফটা কি হবে, সামেশন এফ অফ, দেখো আমি এর ভেতরের যে কোনো একটা ভ্যালু নিয়ে করব, আরবিট্রারি ভ্যালু, তাহলে এখানে আমি টি আর দিয়ে করছি, জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস ওয়ান। এটাই তো তোমার কি বলে এসপিএফ এর ডেফিনেশন, রাইট? এবার তুমি দেখো এসপিএফ এর লিমিট কি হবে, এসপিএফ এই ভ্যালুটা আগে দেখো, সি এর আগে অবধি তোমার জিটা 0। ঠিক আছে, সি সি কোথায় আছে দেখো, এই এক্স কে মাঝে আছে, তার মানে এইগুলো সমস্তই কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আমি বলতে পারছি যে আপ টু কে, আর এর ভ্যালু যখন আপ টু কে, তখন কিন্তু জি, এই দুটো জি 0, সমস্ত জি 0, তার মানে এই ভ্যালুটা কি থাকছে, 0 থাকছে। প্লাস এবার কে তে কি হচ্ছে দেখি, এই কে তোমার ইন্টারভ্যাল, মানে কে প্লাস ওয়ান ইন্টারভ্যালে কি হচ্ছে, তাহলে তার আগে মানে এইখানে ভ্যালুটা হচ্ছে, জি এর ভ্যালুটা হচ্ছে কত, 1, তার আগে 0, তার মানে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে জি 1। আর তখন এফ এর ভ্যালু কত থাকছে, এফ অফ টি টি কে প্লাস ওয়ান। ঠিক আছে, কারণ এর মধ্যে টি কে নিয়েছো তুমি একটা পয়েন্ট, টি কে প্লাস ওয়ান, কারণ এই এন্ড পয়েন্ট দিয়ে আমি ভ্যালুটা নিচ্ছি। ঠিক আছে, সো টি কে প্লাস ওয়ান ইন্টু জি, জি এই পয়েন্টের ভ্যালু কত, জি সি এর পরে হচ্ছে 1 ভ্যালু দিচ্ছে, তার মানে এটা হচ্ছে 1 মাইনাস 0, কারণ কি জি অফ এক্স কে প্লাস ওয়ান, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, কারণ কি এক্স কে প্লাস ওয়ানটা তোমার সি এর থেকে বড়। ঠিক আছে, আর এক্স কেটা আবার ছোট, সেখানে 0 ভ্যালু, সেই জন্য 1 মাইনাস 0। আর বাকিগুলো দেখো, বাকিগুলোতে দুটো এন্ড পয়েন্টই ভ্যালু, জি এর ভ্যালু সমান 1 1, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে, তাহলে বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, আলটিমেটলি পড়ে থাকলো টি কে প্লাস ওয়ান, এফ অফ টি কে প্লাস ওয়ান। এইবার তুমি দেখো যদি এবার নর্ম পিটাকে তুমি 0-র দিকে নিয়ে যাও, তার মানে কি হবে, এই ইন্টারভ্যালগুলো আস্তে আস্তে কাছাকাছি হবে। তো এই ইন্টারভ্যালগুলো যদি আস্তে আস্তে ছোট হয়, তাহলে এক্স কে প্লাস ওয়ানটা সি এর কাছে কনভার্জ করবে না, মাঝখানে তো সি আছে, তো এটা ঠিক না, তাহলে তখন এক্স কে প্লাস ওয়ানটা সি এর দিকে কনভার্জ করবে। ঠিক আছে, মানে যে ইন্টারভ্যালে সি থাকবে তার এন্ড পয়েন্টটা, তার ডান দিকের পয়েন্টটা সি এর দিকে কনভার্জ করবে, তখন এটা এফ অফ সি দিকে কনভার্জ করে যাবে, সেই জন্য এই লিমিটটা কি হয়ে যাবে, এফ অফ সি হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা আমি কিসের জন্য করলাম, কেস 2 এর জন্য করলাম না, কেস 1 এর জন্য করলাম, কেস 1 এর জন্য এটা করলাম, কেস 2 এর জন্য একই রকম ভাবে জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, একই রকম হবে, খুব বেশি ডিফারেন্স হবে না। কি জিনিসটা বোঝা গেল কি গেল না? কোশ্চেন্স?
হ্যালো, রিপ্লাই রিপ্লাই। হ্যাঁ স্যার। হুম, বোঝা গেল না যায়নি? হ্যাঁ স্যার। হুম, তাহলে একই রকম ভাবে তুমি যদি স্টেপ ফাংশনটা একটু এরকম নাও, যে একটা এরকম হলো, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, হ্যাঁ, এই ভ্যালুটা ধরো C1, এই ভ্যালুটা হচ্ছে C2, এই ভ্যালুটা হচ্ছে C3, আর এই পয়েন্টগুলোকে আবার তুমি এখানে পয়েন্টগুলোকে আবার মার্কিং করতে পারো, যে D1, এই পয়েন্টটা হচ্ছে D2, এই পয়েন্টটা হচ্ছে D3। তাহলে এইটাকে, এই যে ফাংশনটাকে তুমি লিখতে পারছো, এই ফাংশনটাকে তুমি লিখতে পারবে, এটাকে যদি gx নাম দাও, ঠিক আছে, তাহলে gx ক্যান বি রিটেন অ্যাজ সামেশন c, না সামেশন না দিচ্ছি আমি, তিনটা তো এখানে লিখতে পারবি c1 ইন্টু g অফ x মাইনাস d1, জি না, এটা i অফ x মাইনাস d1 প্লাস c2 i অফ x মাইনাস d2। ঠিক আছে, দাঁড়াও, এটা C2 না হয়ে C2 মাইনাস C1 হয়ে যাবে, C2 মাইনাস C1 হয়ে যাবে। ঠিক আছে, তারপরেরটা হয়ে যাবে C3 মাইনাস C2 I অফ x মাইনাস D3। এইরকম ভাবে তুমি লিখতে পারবে। আই থিঙ্ক ঠিকই আছে ব্যাপারটা। এবার যদি আমি এখানে D3 বসাই, D3 যদি বসাই, তাহলে D3-তে তাহলে ভ্যালু কত হয়ে যাবে? তাহলে এইটা হয়ে যাবে C1, কারণ এক্সট্রা D3 D1 এর চেয়ে বড়, তাহলে এটা হয়ে যাবে C1, এটা হয়ে যাবে C2 মাইনাস C1, তাহলে C1 কেটে যাবে C2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে C3 মাইনাস C2, C2 কেটে গেল, C3 পড়ে থাকবে। হ্যাঁ, এটা ঠিকই আছে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম হলে তখন a to b fx dg ইজ ইকুয়ালস টু হয়ে যাবে f অফ C1 হয়ে যাবে, না f অফ C1 না, এটা হয়ে যাবে C1 ইন্টু f অফ D1 প্লাস C2 মাইনাস C1 ইন্টু f অফ D2 প্লাস C3 মাইনাস C2 ইন্টু f অফ D3। এইভাবে তুমি ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, সো এই থিওরেমটা তাহলে কেন দরকার? এই থিওরেমটা তোমার ইন্টিগ্রেশনটা কিভাবে এভালুয়েট করতে হবে, ভ্যালুটা বের করতে হবে, তার একটা টেকনিক বলে দিচ্ছে। যদি তোমার জি ফাংশনটা এরকম স্টেপ ফাংশন হয় তো, বুঝতে পেরেছো? ঠিক আছে, না কোনো ডাউট আছে এখনো? এনি ডাউট? হ্যাঁ, এখানে কন্ডিশন কি? ঠিক আছে। এখানে কন্ডিশন তোমার এফটাকে কন্টিনিউয়াস হতে হবে। হ্যাঁ, এখানে কন্ডিশন হচ্ছে এফ ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস না হলে তো এই লিমিটটা এফসি তে যায় না, না? তো আমরা এফটাকে কন্টিনিউয়াস ধরে নিয়েছি, তবে এই জিনিসটা হোল্ড করবে। তো এটা মাথায় রাখবে, যদি এফটা যদি কন্টিনিউয়াস হয় আর জিটা যদি এরকম স্টেপ ফাংশন হয়, তাহলে এইভাবে তুমি কি করতে পারবে, ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। ওকে, আচ্ছা, আর কি? আর হচ্ছে যে আমরা যে রিমানের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা পড়েছি, সেই জিনিসগুলো এখানে হোল্ড করবে। যেমন ধরো a টু বি সি ইন্টু এফ এক্স জি ডিজি, সিটা বেরিয়ে যাবে সি ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি এফ ডিজি। ঠিক আছে, এটা হবে। আর কি হবে, যে দুটো ফাংশনকে যখন আমরা অ্যাড করে দিই, হ্যাঁ, এ টু বি এফ প্লাস এইচ ডিজি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডিজি প্লাস ইন্টিগ্রেশন এইচ ডিজি। ঠিক আছে, এই জিনিসগুলো হোল্ড করবে, এগুলো প্রুফ তোমাদের দরকার নেই,
জাস্ট আমি লিখে দিচ্ছি যে এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। এই স্যার বলছি এই এলজেব্রিক স্ট্রাকচার গুলো মানবে। হ্যাঁ, আর কি, আর হচ্ছে তোমার দাঁড়াও, আর একটা জিনিস আছে। দাঁড়াও জাস্ট সেকেন্ড। এটা হচ্ছে আর হ্যাঁ, আর একটা হচ্ছে যে যদি লেটস সে a less than c less than b, হ্যাঁ, then a to b fdg is equals to a to c fdg plus c to b fdg। এইরকম আমরা রিমানে করেছি, ঠিক না? যে এইটা এখানে একটু সতর্কতা লাগবে, ঠিক আছে? এই জায়গাটা একটু সতর্কতা। কি সতর্কতা? যে এখানে বলছে যে ইফ a belongs to rg on closed ab, this will imply that এই জিনিসটা হোল্ড করে। মানে যদি এই জিনিসটা হোল্ড করে, এই যে এই পার্টটা লেফট হ্যান্ড সাইড এক্সিস্ট করলে রাইট হ্যান্ড সাইডে এটাও এক্সিস্ট করবে, এটাও এক্সিস্ট করবে, তখন আমি দুটোকে যোগ করতে পারবো, ঠিক আছে? কিন্তু কিন্তু কনভার্সটা ট্রু নয়। কনভার্সটা ট্রু নয় মানে মানে হচ্ছে যে যদি যদি তুমি জানো যে এ টু সি এর মধ্যে ফাংশনটা ইন্টিগ্রেবল, আবার সি টু বি এর মধ্যেও ইন্টিগ্রেবল, তাহলে কিন্তু তুমি এটা বলতে পারো না যে এ টু বি এর মধ্যেও তাহলে ইন্টিগ্রেবল হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ? কনভার্স ইজ নট ট্রু। তুমি দেখবে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে 4.111, যে এক্সাম্পলটা দেখবে ওখানে এই জিনিসটা তুমি দেখতে পাবে, হ্যাঁ? আমি হয়তো ফাংশনটা একটু আলাদা নিয়ে নিয়েছি, যার ফলে আমাদের জিনিসগুলো ঠিক হয়নি। তুমি ওটা দেখবে, এক্সাম্পলটা একটু ভালো করে দেখবে, হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে যে আলাদা আলাদা করে এক্সিস্ট করলে কিন্তু একসঙ্গে এক্সিস্ট করবে সেটা বলা যায় না, কিন্তু একসঙ্গে এক্সিস্ট করলে তুমি পার্টে পার্টে ভাঙতে পারো। তো এই জিনিসটা আমরা পার্টে পার্টে ভেঙে একটা ক্যালকুলেশন করার চেষ্টা করব, হ্যাঁ? এটা হচ্ছে আমার এক্সাম্পল 4.1.2। তো এটা কি বলছে? ক্যালকুলেট এক্স স্কোয়ার ডি অফ বক্স এক্স, ঠিক আছে? দেখো, এটা আমরা চেষ্টা করব দু রকম ভাবে ক্যালকুলেট করার, ঠিক আছে? তো তাহলে বক্স এক্স ফাংশনটা কি জিনিস? আগে এটা যদি আমরা ছবি আঁকি একটা, হ্যাঁ, বক্স এক্স ফাংশনটা কিরকম দেখো। বক্স এক্সটা হচ্ছে যে যদি এটা ধরো 0, এটা ধরো 3, এখানে আমি 1, এখানে লিখছি 2, ঠিক আছে? তো অ্যাজ লং অ্যাজ ফাংশন ইজ বিটুইন 0 to 1, ভ্যালু ইজ 0, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ ফাংশনের মানে এক্স এর ভ্যালু 0 to 1 তখন 0। এবার যখন এই 1 থেকে 2 এর মধ্যে ভ্যালুটা হচ্ছে 1, ওকে? তারপরে যখন 2 থেকে হচ্ছে তখন 3, 2 2 3 তে গিয়ে 3 ভ্যালু, ঠিক আছে? এই হচ্ছে তোমার জি, ওকে, বক্স এক্স ফাংশনটা। কোনো ডাউট আছে না নেই? থাকলে বলো। এনি ডাউট গাইস? না স্যার নেই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বক্স এক্স এর গ্রাফ, ওকে? তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন আমরা করতে চাই, কিভাবে করব? মানে এখানে তোমার এক্স স্কোয়ার ফাংশনটা হচ্ছে আমার এক্স স্কোয়ার, তাহলে দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হলেই আমার কি হবে? তাহলে ইন্টিগ্রেশনটা ডিফাইন্ড হবে, আমি জানি। যেহেতু ডিফাইন্ড হবে আমি এটাকে এইভাবে তাহলে লিখতে পারি, এক্স স্কোয়ার এইটা সমান লিখতে পারি 0 to 1 এক্স স্কোয়ার ডি প্লাস 1 to 2 প্লাস 2 to 3, ঠিক আছে না? এইভাবে আমি ভেঙে দিতে পারি, কারণ
এক্স স্কোয়ারটা কন্টিনিউয়াস ফাংশন, যার ফলে এক্স স্কোয়ার আমি তাহলে এখানে বলতে পারছি যে এক্স স্কোয়ার বিলংস টু তোমার এখানে বক্স এক্স কমা 0 to 3, ঠিক আছে না? এই জিনিসটা বলতে পারছি বিকজ এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস, যার ফলে এই জিনিসটা হচ্ছে, আর এটা হচ্ছে বলে আমি ব্রেক করতে পারছি, ঠিক আছে? সো এবার আমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করব কি করে, ঠিক আছে? তো দেখো এই জায়গাটা দেখো, সো আমি প্রথমে 0 1 এক্স স্কোয়ার এইটা ক্যালকুলেট করব, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে, একটা পার্টিশন নিতে হবে। হ্যাঁ, পার্টিশনটা তাহলে আমি কি করব, x0 লেস দেন x1। জাস্ট দেখো ব্যাপারটা, জিনিসটা কত সহজ। এটা হয়ে গেল 1। তাহলে তোমার এসপিএফ এর ভ্যালু কত? এসপিএফ এর ভ্যালু হচ্ছে সামেশন এফ অফ, এদের মাঝে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, টিআর, আর এখানে হচ্ছে জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1 হলো, যেখানে আর এর ভ্যালু 1 to n। এবার দেখো যখন এক্স এন এ জি অফ এক্স এন কিন্তু 1, কারণ এক্স এন মানেই হচ্ছে 1, ঠিক না? এক্স এনটা কি 1, তাহলে 1 এ জি এর ভ্যালু কত 1, আর তার আগে জি গুলো 0, তার মানে এই সমস্ত কিন্তু 0 হয়ে যাবে, শুধুমাত্র লাস্টেরটা গিয়ে সার্ভাইভ করবে। আর লাস্টের গিয়ে এটা কি আছে, তাহলে এটা লাস্টে হচ্ছে এফ অফ টি এন ইন্টু এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, তার মানে এফ অফ টি এন। আর এফ অফ টি এনটা কোথায় কনভার্ট করছে, যদি আমি এবার পার্টিশনটাকে আরো রিফাইন করি, তাহলে দিস উইল কনভার্টস টু টিএন মানে কত, টিএন সমান সমান টিএন স্কোয়ার, কারণ ফাংশনটা এক্স স্কোয়ার আছে, রাইট? তাহলে এফ অফ টিএন মানে টিএন স্কোয়ার, আর দিস উইল কনভার্জেস টু 1, কারণ টিএনটা কোথায়, টিএনটা হচ্ছে একদম লাস্ট এন্ড পয়েন্ট, মানে এক্স এন মাইনাস 1 আর এক্স এন এর মাঝে আছে, যেটা 1 এ, তাহলে 1 এর থেকে ছোট, জাস্ট ছোট, কিন্তু এই দুটো পয়েন্ট যত কাছাকাছি যাবে তত টিএনটা 1 এর দিকে কনভার্জ করবে, তার মানে এটা 1ই হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, এখান থেকে আমার ইমপ্লাই করছে যে 0 to 1 এক্স স্কোয়ার ডি অফ বক্স এক্স ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ কি না বলো? এনি ডাউট? হ্যাঁ স্যার। ডাউট নেই তো? আচ্ছা, এইবার তাহলে একই রকম ভাবে আমরা ক্যালকুলেট করব 1 to 2 এক্স স্কোয়ার ডিজি ডি বক্স এক্স। তাহলে এখানেও আমাকে কি করতে হবে, পার্টিশন নিতে হবে, এক্স জিরো সমান তখন 1 লেস দেন x1 লেস দেন x2, এগুলো সবই করতে করতে এক্স এন সমান 2 হলো। তাহলে দেখো এসপিএফ ক্যালকুলেট করলে কত হয়, সামেশন এফ অফ টি আর জি অফ এক্স আর মাইনাস জি অফ এক্স আর মাইনাস 1 হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই যে 1 এ দেখো জি এর ভ্যালুটা দেখো, 1 এ জি এর ভ্যালু 1, x1 এ 1, x2 তে 1, সবগুলোতেই 1, শুধুমাত্র এক্স এন এ গিয়ে 2, ওখানে গিয়ে 2, তার মানে তাহলে তাহলে এদের ডিফারেন্স গুলো এই যে এদের ডিফারেন্স গুলো সবসময় 0 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1, তাহলে লাস্টে গিয়ে শুধু লাস্টেটা সার্ভাইভ করবে, তাহলে লাস্টে ভ্যালুটা হয়ে যাচ্ছে এফ অফ টিএন, আর এইটা হয়ে যাচ্ছে জি অফ এক্সএন মানে জি অফ 2 তে ভ্যালু কত 2 মাইনাস তার আগে ভ্যালু 1, তাহলে 2 মাইনাস 1, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার টিএন স্কোয়ার, আর এইটা হয়ে যাচ্ছে 1, তার মানে টিএন স্কোয়ার। এবার দেখো যত তুমি রিফাইনমেন্ট করবে এই টিএনটা তখন টিএন এর ভ্যালু 2 এর দিকে কনভার্ট করবে, তাহলে এটা কখন 4 এর দিকে কনভার্ট করবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, রাইট? এটা তখন 4 এ কনভার্ট করবে। তাহলে একই রকম ভাবে সিমিলারলি 2 to 3 এক্স স্কোয়ার ডি বক্স এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 3 স্কোয়ার হুইচ ইজ 4 9, তাহলে আলটিমেটলি 0 to 3 এক্স স্কোয়ার ডি এক্স ইজ ইকুয়ালস টু 1 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হুইচ ইজ 14।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা রুডিনের থিওরেমটা অ্যাপ্লাই করি, হ্যাঁ রুডিনের থিওরেমটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যে ফাংশনটা, এই বক্স এক্সকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এটা হয়ে যাবে আই অফ x1 আই অফ x মাইনাস 1 প্লাস আই অফ x মাইনাস 2 প্লাস আই অফ x মাইনাস 3। হ্যাঁ কি না বলো? এই জিনিসটা আমরা লিখতে পারছি। ঠিক আছে, আই অফ x মাইনাস 1, তাহলে এখানে c1 কত? c1 এর ভ্যালু 1, c2 এর ভ্যালু 1, c3 এর ভ্যালু 1, এই জিনিসটা লিখতে পারছি। তাহলে তাহলে তোমার সো বাই রুটিন এক্স স্কোয়ার, যেটি এটা হচ্ছে এফ এক্স ডি অফ বক্স এক্স ইজ ইকুয়ালস টু 0 to 3, এটা হয়ে যাচ্ছে তোমার তাহলে কোন কোন পয়েন্টে চেঞ্জ হয়েছে? 1 এ, 2 এ, 3 তে। তাহলে এটা হয়ে যাবে এফ অফ 1 প্লাস এফ অফ 2 প্লাস এফ অফ 3। আর এফ অফ 1 এর ভ্যালু কত? 1 স্কোয়ার, 2 এর ভ্যালু 2 স্কোয়ার, 3 এর ভ্যালু 3 স্কোয়ার, হুইচ ইজ 14। দেখো এক লাইনে তোমার ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে রুডিনের থিওরেম থেকে তুমি এক লাইনে জিনিসটা বলতে পারছো। আর একটা মজার থিওরেম আমরা এবার করব। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। হ্যাঁ, তোমরা ছোটবেলায় অনেক করেছো। হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টসটা কি জিনিস সেটা আমরা দেখি। তো এখানে যেটা কন্ডিশন লাগবে তোমার, এফটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন লাগবে। হ্যাঁ, এফটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন এবং কন্টিনিউয়াস ফাংশন। ওকে, ইনক্রিজিং এবং কন্টিনিউয়াস। তাহলে দেখো একটু এক্সট্রা আমার কন্ডিশন লাগছে যে এটা ইনক্রিজিং অ্যান্ড কন্টিনিউয়াস। ওকে, আর জিটা কি? জিটা তো অবভিয়াসলি তোমার ইনক্রিজিং, জিটা অবভিয়াসলি ইনক্রিজিং। তাহলে মানে যেটা ইনক্রিজিং বা ইনক্রিজিং অর বিভি, নো প্রবলেম। ওকে, দেন integration a to b f dg is equals to তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এফটা যদি ইনক্রিজিং হয় তাহলে আমি জিটাকে এফ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক না? তখন আমরা এটা হবে, ভ্যালুটা হবে এফ অফ বি ইন্টু জি অফ বি মাইনাস এফ অফ এ ইন্টু জি অফ এ মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি। হ্যাঁ, এবার এই ডিটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে এফ এর ঘাড়ে, তাহলে এটা হয়ে যাবে জি ইন্টু ডিএফ। বুঝতে পেরেছো? এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো, আমরা যেমন করেছি এফ এক্স ইন্টু জি এক্স, এখানে তুমি লিখতে পারো বি টু এ। কারণ এই জিনিসটা, এই পুরো জিনিসটা এইভাবে আমরা সিম্পলিফাই করি না, লিখি তো। প্রথমে বি এর ভ্যালু বসালাম, এক্স এর জায়গায় বি বসালাম, তাহলে এটা হয়ে যাবে এফ বি জিবি মাইনাস এফ এ জি এ। তাহলে এইটা ঠিক আছে। এই জিনিসটা আমরা কিন্তু এখানে ইনটু লেখাটা ঠিক নয়, জাস্ট কোনো ইনটু নয়। হ্যাঁ, জাস্ট ওকে, এই জিনিসটা আমাদের হোল্ড করবে। কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, তো এইখানে জেনারেলি কি করা হয়, এখানে যে ওই এসপিএফটাকে তোমরা লিখবে, এসপিএফটাকে জাস্ট একটু সাজালেই, হ্যাঁ
একটু ভেঙে ভেঙে যদি তুমি সাজাও এই জিনিসটাকে তুমি লিখতে পারবে এফ অফ বি জি অফ বি মাইনাস এফ অফ এ জি অফ এ মাইনাস এস অফ এটা উইথ রেসপেক্ট টু জি, হ্যাঁ, এস পি এফ জি। এইটাকে তখন তুমি করতে পারবে ফর সাম পার্টিশন জি অফ এফ, এইরকম করতে পারবে। ঠিক আছে, তো আমি এটার প্রুফ তোমাদের করাচ্ছি না, এটা তুমি একটু বইটা দেখে নিও, আর অসুবিধা হলে আমাকে পরের দিন বলো, আমি এটা করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটার কাজে লাগিয়ে আমরা কি করে কয়েকটা আগের অঙ্কটা করি। তাহলে আগের অঙ্কটা আমরা কি করেছিলাম দেখো, 0 to 3 এক্স স্কোয়ার, দেখো 0 to 3 এর মধ্যে ইনক্রিজিং ফাংশন, রাইট? তাহলে এই স্যাটিসফাই করে যাচ্ছে এটা ডি অফ বক্স এক্সটা একটা ইন্টিগ্রেশন কি বলে, ইনক্রিজিং ফাংশন। সো এইটাকে আমরা এই লজিক লাগিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো, থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, 0 থেকে 3 এর মধ্যে এক্স স্কয়ারটা ইনক্রিজিং ফাংশন বলছেন, তাহলে 0 থেকে 1 এর মধ্যে তো একের মধ্যেও হবে, মানে ঠিক আছে। ইনক্রিজই তো করছে না, বাড়ছে তো, যে আস্তে আস্তে প্রথমে 0 তারপর আস্তে আস্তে 1 গেল, তাই না? ইনক্রিজই তো করছে। তাহলে এইটা হবে আমাদের এফ বি ইন্টু জিবি, মানে তাহলে দেখো বেসিক্যালি এফ এক্স ইন্টু জি এক্স। তাহলে এখানে জি এক্সটা কি, জি এক্সটা হচ্ছে বক্স এক্স, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ইন্টু বক্স এক্স। এই পুরো জিনিসটার ভ্যালু 3-তে ক্যালকুলেট করবো, মাইনাস 0-তে ক্যালকুলেট করবো, রাইট? মাইনাস ইন্টিগ্রেশন 0 to 3, তখন এইটা বক্স এক্সটা আগে চলে আসবে, ইন্টু ডিএক্স হয়ে যাবে, এই সরি ডি অফ এক্স স্কোয়ার হয়ে যাবে। ইয়েস অর নো? স্যার এটা কিভাবে হচ্ছে? এইটাই বাই পার্টস, জিটা এদিকে চলে গেল আর ওইটা ডিএফ হয়ে গেল। ডি অফ স্যার, ডি অফ এক্স স্কয়ার করে দিন, ঠিক আছে? হ্যাঁ, ডি অফ এক্স স্কোয়ারই তো লিখেছি। ডি অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার আচ্ছা, এইবার দেখো এক্স স্কোয়ার ইন্টু বক্স এক্স অ্যাট দ্য পয়েন্ট 3 কত হয়, এটা হয়ে যাবে তোমার 9, এটা 3 আর এটা 3 স্কোয়ার মানে 27, আর 0-তে 0, এটা 27 হলো, মাইনাস 0 to 3। আচ্ছা, এইবার দেখো 0 to 3 এর মধ্যে বক্স এক্স কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে না? তো আমি এই জিনিসটাকে কি করব, 0 to 1, তো 0 to 1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু সবসময় কত, 0 হয়, রাইট? 0। তো এটা তো লেখার দরকারই নেই, হ্যাঁ এটা লেখার দরকার নেই। প্লাস 1 to 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু 1, তাহলে জাস্ট ডি অফ এক্স স্কোয়ার, ডি অফ, হ্যাঁ ডি অফ এক্স স্কোয়ার মানে 2x dx, তারপরে 2 to 3 এটা হয়ে যাবে 2, আর এটাও 2x dx হলো, এই জিনিসটা হলো। তাহলে এটা হয়ে গেল 27 মাইনাস, দেখো এটা তো 0, এটা আমি লিখছি না, এটা হচ্ছে 2x, তার মানে এটা হচ্ছে যে এক্স স্কোয়ার বাই 2, না এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 4 minus 1 দ্যাট ইজ 3, ঠিক আছে? এই জিনিসটা 3 প্লাস, এগুলো তোমরা পারবে ক্যালকুলেট করতে, আমি জাস্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 4x, তার মানে 2x স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 minus 4, 9 minus 4 মানে 5, তাহলে এটা হয়ে গেল 5 মানে 10, 13, তাহলে 27 থেকে 13 বাদ, তখন 14 হলো না, দেখো মিলে গেল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাইনাস স্যার, এটা মাইনাস এ টু বি জি ডি এফ, ওইটা স্যার মাইনাস এ টু বি জি ডি, হ্যাঁ সেটাই তো করলাম। এই যে বক্স এক্সটা কোথায় ছিল, এটা ছিল জি, এটা ছিল জি, এটা হলো এফ, হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো জিটা হচ্ছে বক্স এক্স, তো বক্সটা আগে চলে আসলো,
আর এই এক্স স্কোয়ারটা চলে গেল ডি এর ভেতরে, বাই পার্টস তাই তো করলাম না বাই পার্টসে, তাই তো করছি। জি আর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাই তো চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে আমাদের সুবিধা কি হলো, কারণ ডি অফ এক্স স্কোয়ারটা জিনিসটা সহজ হয়ে গেল আমাদের। ডি অফ বক্স এক্সটা যত কঠিন ছিল, ডি অফ এক্স স্কোয়ারটা সহজ হয়ে গেল। এই কারণেই যা করে লাভ হলো, বুঝতে পেরেছো? তো আর একটা এক্সাম্পল যেটা তোমাদের বইয়ে আছে, এটা তোমাদের বইয়ে নেই, মানে আমি জাস্ট এটা তোমাদের এমনি করালাম। তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে একটু আলাদা আছে। সেটা হচ্ছে যে 0 to 3 x d of box x minus x, ওকে, এইটা আছে, ঠিক আছে, বক্স এক্স মাইনাস এক্স আছে। তো এটাও করা যাবে, কারণ এটা তোমার বক্স এক্স হচ্ছে একটা স্টেপ ফাংশন ইনক্রিজিং, এক্সটা একটা ইনক্রিজিং, তাহলে ডিফারেন্সটা হচ্ছে বাউন্ডেড ভেরিয়েশন, সো উই ক্যান ডু দিস। ঠিক আছে, তাহলে তাহলে এবার কি হবে তোমার এক্স ইন্টু বক্স এক্স মাইনাস এক্স মানে এফ ইন্টু জি, তার 3 to 0 মাইনাস 0 to 3, এইটা চলে আসবে সামনে, তাহলে এটা চলে আসবে আমার বক্স এক্স মাইনাস এক্স হয়ে গেল। আর এটা হয়ে যাবে, এটা এদিকে চলে গেলে ডিএক্স হয়ে গেল, দেখো একদম পুরো রিমানে চলে গেল, ডিএক্স মানে রিমান। ঠিক, আচ্ছা এবার 3-এ যদি আমি ভ্যালু বসাই, তাহলে 3-এ বক্স এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3, ঠিক, তার মানে 0 হয়ে যাচ্ছে ভ্যালুটা, মাইনাস 0 বসালে তো 0ই, তার মানে এই পোর্শনটা মানে বেকার 0। ঠিক আছে, এবার মাইনাস, আমি এটাকে মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছি, 0 to 3 এক্স মাইনাস বক্স এক্স করে দিচ্ছি, ঠিক আছে, ডিএক্স। আচ্ছা যেহেতু বক্স এক্স আছে, আমি এটাকে 0 to 1, 1 to 2, 1 to 3 করে দেবো, তাহলে এটা সমান সমান হয়ে যাবে 0 to 1, 0 to 1 হলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 0, তার মানে এক্স ডিএক্স হলো 1 to 2, 1 2 হয়ে গেলে এটা এক্স মাইনাস 1 হয়ে যাবে, আর 2 to 3 যদি হয় তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ডিএক্স হলো। আচ্ছা এবার দেখো আমি এখানে একটু কাজ করছি, দেখো এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এই তিনটাকে যদি আমি কম্বাইন করি 0 to 3 এক্স ডিএক্স হয়ে যাবে, রাইট? আর এবার বাকি জিনিসগুলোকে আমি আলাদা করে লিখে দিই, 1 to 2 ডিএক্স মাইনাস 2 to 3 2 ডিএক্স হলো। আচ্ছা এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2 3 to 0 মাইনাস এইটা হয়ে যাবে কত, 2 minus 1, এটা হয়ে যাবে 3 minus 2, হ্যাঁ ইন্টু 2 আছে, এখানে একটা 2 আছে, সো তার জন্য 2, তাহলে এটা কত হলো 3 স্কোয়ার মানে 9/2 মাইনাস 0 মাইনাস এখানে 1 মাইনাস 2, তাহলে দেখো 9/2 মাইনাস তোমার 3 কত হচ্ছে, দেখো এখানে 2, 9 minus 6, 3/2, হ্যাঁ এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এমনি তুমি যদি ডাইরেক্টলি এটা করতে যেতে জিনিসটা কতটা ডিফিকাল্ট হতো, হ্যাঁ কিনা? তো এইখানে তোমাকে বাই পার্টস ইউজ করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। যদি দেখো যে এই ফাংশনটা দিয়ে এই ফাংশনটার উপরে যদি ডি চাপিয়ে দেখি যে আমার ক্যালকুলেশনটা খুব সহজ হতে পারে, তাহলে আমি বাই পার্টস ইউজ করবো অবভিয়াসলি, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকে অনেকটাই কভার হয়ে গেল। জাস্ট দুটো থিওরেম আমি এখানে জাস্ট টাইমের অভাবে করতে পারলাম না, ঠিক আছে, তো এর পরের দিন এটা আমরা কমপ্লিট করে দেবো। স্যার এরপর